আমার নাম মোহাম্মদ মনসুর। আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট একটা বোন সহ বড় একটা ভাই। আমরা টোটাল ২ ভাই ১ বোন। আমাদের পরিবারটা নোয়াখালীর শহর থেকে অদূরে, অনেকটা দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামেরই এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শাড়ি কাপড় বিক্রেতা। বন্ধুরা, শাড়ি কাপড় বিক্রেতা বলতে ব্যাপারটা একটু ভিন্ন রকম। আমার বাবা সাইকেলের ক্যারিয়ারে শাড়ি কাপড় নিয়ে গঞ্জে সহ বিভিন্ন গ্রামে হেঁটে হেঁটে বিক্রি করতো, অথবা সাইকেল চালিয়ে চালিয়ে বাবা বিক্রি করতো। এই দিয়ে আমাদের পরিবারটা চলতো। ছোটবেলা থেকে আমার বাবা একজন ব্যবসায়িক। তবে কেমন ব্যবসায়িক এটা শুধুমাত্র আমি জানি, আর আমার পরিবারের মানুষগুলো জানে। আমার বাবার মুখের ব্যবহার অত্যন্ত ভালো ছিল। আমার মনে আছে, আমার বাবা কখনো কোনোদিন আমাদের গ্রামের কারো সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করেনি, কখনো কারো সাথে কোনো ঝগড়াও করেনি। আমার বাবার কথায় মধু জড়ত। আমার বাবার মুখের কথা শুনলে মানুষ অবাক হয়ে শুনতেই থাকতো যে একটা কাপড় বিক্রেতা কী করে এত সুন্দর করে কথা বলতে পারে। শুধুমাত্র শাড়ি কাপড় বিক্রি করে বাবা ছোটোবেলা থেকে আমাদেরকে লালন পালন করে বড় করে। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি ওই গ্রামেরই কোনো একটা স্কুলে যখন পড়াশোনা করি, তখন আমার বড় ভাইয়া পড়াশোনা ছেড়ে দেয়। আমি তখন ক্লাস 7 এ পড়ি। আমার বড় ভাইয়া ক্লাস 9 এ পড়া অবস্থায় ওনার পড়াশোনা ছেড়ে দেয়, এবং সেটা ছেড়ে দেওয়ার পেছনে আমার বড় ভাইয়ের কোনো দোষ ছিল না। সম্পূর্ণ দোষ ছিল আমার বাবার। কারণ আমার বাবা আমার বড় ভাইকে ফর্ম ফিল আপ করার জন্য টাকা দেয় নাই। আসলে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু বাবা চাইলে টাকা দিতে পারত। কিন্তু বাবার ইচ্ছে হলো যে বড় ভাইকে টাকা দিবে না, পড়াশোনা বন্ধ করাইয়া বাবার সাথে বড় ভাইকে এই কাপড়ের কাজগুলো শিখাবে। কাপড় বিক্রির কাজগুলো শিখাবে, এভাবেই বড় ভাইকে রাখবে। এই জন্যই আমার বাবা কী করলো, বড় ভাইকে কোনো রকমের পড়াশোনা ক্লাস 9 এ বন্ধ করাই দিল। বড় ভাই তো বাবার উপরে ভীষণ ক্ষেপে গেল যে বাবা কেন এই কাজটা করলো। ভাইয়ের অনেক স্বপ্ন ছিল উনি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, এবং বাবার যে ব্যবসা আছে এবং সেটাকে উনি খুব ভালো করে নিবে, এমনটা ইচ্ছে আমার বড় ভাইয়ের মনে ছিল। কিন্তু শুধুমাত্র আমার বাবার কারণে ভাইয়ের এই স্বপ্নটা পূরণ হলো না। পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে ভাই অনেকটা নিরাশ হয়ে পড়ে। ভাইয়া খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, এদিক সেদিক হাঁটাহাঁটি করে এবং এলাকার খারাপ ছেলেপেলেদের সাথে মিশতে শুরু করে। আমি তখন ভাইকে খুবভাবে বুঝাই যে ভাইয়া দেখো, বাবা পড়াশোনা করতে দেয়নি তো কী হয়েছে, তুমি পড়াশোনা করো এবং তোমার পড়াশোনা করতে যত খরচ লাগে আমি দিব। বড় ভাই তখন বলতেছিল যে তুই আমার পড়াশোনার খরচ দিবি কেমনে, তুই তো পড়াশোনা করিস। আমি সেই মুহূর্তে ভাইকে বললাম যে ভাইয়া আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। আমার বড় ভাই কিন্তু আমার চেয়েও মেধা অনেক ভালো ছিল, মানে আমার চেয়েও বড় ভাইয়ের মেধাশক্তি অনেক ভালো। তো আমি চিন্তা করলাম যে আমি পড়াশোনা করে তো তেমন কিছু করতে পারবো না, আমি পড়াশোনা ছেড়েই দিই, আমার বড় ভাইকে পড়াশোনা করাই, এবং বড় ভাইয়ের পড়াশোনার খরচ আমার বাবা যেহেতু দিতে পারবে না, আমি একাই আমার বড় ভাইয়ের পড়াশোনার খরচ জোগাবো। এই চিন্তা করে আমাদের এলাকাতে খুব নামী একজন মানুষ আছে, গাজীর বেটা নামে পরিচিত। আমি ওই গাজীর বেটার দোকানে চাকরি নিই। ওনার একটা মুদির দোকান আছে, অনেক বড় মুদির দোকান, আমাদের এলাকাতে নাম করা। আমি সেই দোকানে চাকরি নিই। চাকরি নিয়ে আমার চিন্তাভাবনা হচ্ছে আমি ওখানে চাকরি করে টাকা ইনকাম করব, আর সেই টাকা দিয়ে আমি আমার ভাইয়ের পড়াশোনা করাবো। সেই নিরিখে আমি তখন আমার নিজের পড়াশোনা বন্ধ করে দিই। নিজের পড়াশোনা বন্ধ করে আমি তখন গাজীর বেটার ওই দোকানে চাকরি করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। আমার দিন রাতগুলো ভালোই কাটতেছে। আমি টাকা পাচ্ছি, ভাইয়ের ফর্ম ফিল আপও হলো এবং ভাইয়া পড়াশোনাও ঠিকঠাক মতো করতেছে। এই নিয়ে কিন্তু বাবা আমার উপরে ভীষণ রাগান্বিত। বাবার কথা হচ্ছে আমি কেন এই কাজটা করলাম। বাবা তো চাচ্ছিল না যে ভাইয়া পড়াশোনা করুক। ভাইয়ার পড়াশোনা বাবা বন্ধই করে দিছিল। তাহলে সেখানে আমি কেন পুনরায় আবার ভাইয়ার পড়াশোনা শুরু করালাম, এটা নিয়ে বাবা আমার উপরে খুব রাগ করে আছে। যাই হোক, আমি বাবার সাথে কোনো কথা বলি না। আমি আমার মতো করে চাকরি করতেছি এবং চাকরির যে টাকা পাচ্ছি ওই টাকা দিয়ে ভাইয়াকে পড়াশোনা করাচ্ছি। কোনো প্রবলেম নাই। সময়গুলো এরকম করে আলহামদুলিল্লাহ ভালোই সামনের দিকে কাটতেছিল। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমার ভাইয়া একটা সময় অনেকটা, মানে এসএসসি পরীক্ষা দেয়, এবং এসএসসি পরীক্ষাতে আমার ভাইয়ার রেজাল্টটা ততটা ভালো হয় না। মানে আমরা সবাই আশা করেছিলাম যে ভাইয়া খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু আমাদের প্রত্যাশামূলক রেজাল্ট ভাইয়া করতে পারে নাই, কিন্তু পাস করছে। এরপরও আমার চিন্তাভাবনা, এসএসসিতে যেহেতু ভাইয়া ভালো রেজাল্ট করে নাই, হয়তো ইন্টারমিডিয়েটে ভালো করবে, এমন প্রত্যাশায় আমি তখন ভাইয়াকে কলেজে ভর্তি করাই। ভাইয়া তখন কলেজে পড়ে। ভাইয়া যখন কলেজে পড়ে তখন আমাদের পরিবারে হঠাৎ করে একটা দুর্দশা দেখা দেয়। একটা ভীষণ রকম দুর্দশা বলতে, ভাইয়া কলেজে পড়া অবস্থায় আমার বাবা হঠাৎ করে একটা মেয়েকে, একটা মহিলাকে আমাদের বাড়িতে নিয়ে আসে সাইকেলের পিছনে বসিয়ে, এবং মহিলাটা মধ্যবয়স্ক,
আমার মায়ের চেয়েও বয়স আরেকটু কম হবে এরকম। নিয়ে আসার পরে আমি তখন দোকানদারি করতেছি। চারদিক থেকে মানুষ দৌড়ে আমার কাছে এসে বলতেছে, "কিরে বেটা, তোর বাবা তো বিয়ে করে বউ নিয়ে আসছে, বাড়ি যাবি না?" আমি তখন অবাক হয়ে গেলাম। কিরে বাবা বিয়ে করে বউ নিয়ে আসলো মানে ব্যাপারটা কি? কিছুই বুঝতে পারি না। পরে আমি ভাবলাম যে কি হয়েছে, আমি এটা বুঝবো, দেখবো। দেন আমি তখন বের হলাম। বের হয়ে দোকান থেকে বের হলাম, বের হয়ে বাড়ির দিকে যাচ্ছি। বিশ্বাস করবে না, মৌমাছির মতো মানুষ ভোঁ ভোঁ করছিল আমাদের বাড়ির চারপাশে। মানে এটাই গ্রামের নীতি। গ্রামে কোনো একটা খারাপ ঘটনা খুব সহজে ছড়িয়ে পড়ে, খুব সহজে মানুষের কানে কানে পৌঁছে যায়। আমার কাছে মনে হয় গ্রামের মানুষগুলোর মনে হয় খেয়ে দেওয়ার আর কোনো কাজ নাই। এরা মনে হয় এগুলোই খুঁজে বেড়ায় যে কার বাড়িতে কী হয়েছে, কে কোন ঘটনা ঘটাইছে। এটাই হয়তো তাদের মূল নেশা। এরকম করে যখন সবাই মিলে আমাদের বাড়ির চারপাশে ভোঁ ভোঁ করতেছিল, আমি যখন দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে সবাইকে গালাগালি শুরু করলাম যে, "কি হইছে? আপনারা এভাবে বাড়িতে কেন আসছেন? মানে আপনাদের কি মানে খুবভাবে মিসবিহেভ করতেছি।" পরে সবাই সরে গেল। বাবা ঘরের মধ্যে, মা তখন বারান্দায় বসে, বসে কান্না করতেছে। তো আমি মায়ের কাছে গেলাম, গিয়ে বললাম যে, "মা কি হইছে?" মা বলে যে, "তোর বাবা বিয়ে করে বউ নিয়ে আসছে।" আমি বললাম, "এটা কেমন কথা? বাবা বিয়ে করে বউ নিয়ে আসবে নাকি? আমি নিজে চাকরি করে ভাইয়ার পড়াশোনার খরচ দেই এবং আমি পরিবারকে অনেক টাকা পয়সা দেই। বাবা তো এখন আর পরিবারে টাকাই দেয় না। তাহলে বাবা হঠাৎ করে বিয়ে করে নিয়ে আসছে, এটা কেমন কথা হলো?" আমি তখন গিয়েই বাবার ঘরের দরজা ধাক্কাচ্ছিলাম। একটা পর্যায়ে বাবা দরজা খোলে। খুললে আমি ভিতরে যাই, গিয়ে দেখি যে ওই মহিলাটা বসে আছে চেয়ারে। আমি তখন বললাম যে, "বাবা এটা কি হইল? আপনি এটা কি করলেন এই বয়সে?" আমার বাবা বলতেছে যে, "আমি একটা বিপদে পড়ে গেছি। এই মহিলাটাকে বিয়ে না করলে সে মারা যাইত।" আমি তখন বললাম, "মহিলা মারা যাইত কি বেঁচে থাকতো এটা তো আমাদের দেখার বিষয় না। আপনি আমাদের পরিবারে কোনো টাকা পয়সা দেন না। আমরা কিভাবে খাই, কিভাবে চলি এটা আপনার মাথায় আসে না। আপনি সাইকেল চালিয়ে টোটো করে ঘুরে বেড়ান। আর সেখানে আপনি একটা মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলেই হলো নাকি? আপনি বের হন।" এটা বলে আমি যখন ওই মহিলার হাত ধরেছিলাম, বাবা ঠিক তখনই আমাকে খুব কষে একটা চড় মারল। আমি কিন্তু তখন ছোট না, মোটামুটি অনেক বড় হয়ে গেছি। থাপ্পড়টা খাওয়ার পর আমি তখন রাগ করে বাসা থেকে বেরিয়ে যাই। ঘর থেকে বেরিয়ে মাকে বলি যে, "মা, আপনি চলেন, এই বাড়িতে আর আপনার থাকা লাগবে না।" আমি তখন, আমার কিন্তু দাদিও থাকে। আমার দাদি একটু অসুস্থ, বাট দাদি কিছু বলতেও পারে না। সে সময় আমি তখন মাকে নিয়ে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যেহেতু আমি গাজীর বেটার দোকানে চাকরি করতেছি, ওই দোকানের পাশে আমি একটা বাসা নিয়ে যাই মারে। ওই বাসায় আমি তখন মাকে রাখি। রাখার পরে ভাইয়া তো একটু দূরে থাকে, ভাই কলেজে পড়ে। ভাইয়ার কানে খবর আসে, দেন ভাইয়াও তখন দৌড়ে আসে আমার বাসা মানে দোকানে আসে। আসার পরে আমি তখন ভাইয়াকে বললাম যে, "ভাইয়া এমন, এমন ঘটনা। বাবা বিয়ে করে নিয়ে আসছে। এখন আমরা তো এলাকাতে মুখ দেখাইতে পারতেছি না। সবাই এরকম, এরকম ছিছি করতেছে। এটা কেমন কথা হইলো তুমি বলো?" ভাইয়া তখন বলতেছে যে, "বাবা যে এরকম একটা অঘটন ঘটাবে এটা আমি আগ থেকেই জানতাম। বাবার চাল-চলন, আচার-আচরণ কোনো কিছুই বেশ কয়েকদিন ধরে ভালো লাগতেছিল না।" আমি তখন বললাম যে, "বাবা যেটা করার সেটা তো করেই ফেলেছে। এখন কি করা যায়?" ভাইয়া বলে, "তুই চিন্তা করিস না। দেখি ওই মহিলাকে কি করে বাড়ি থেকে বিদায় করানো যায়।" আমার ভাইয়া তখন আমাদের বাড়ির দিকে যায়, গিয়ে ভাইয়া যায় হচ্ছে প্রায় দুপুরের দিকে, ভাইয়া ফিরে আসে মাগরিবের পরে। আইসা দোকানে ভাইয়া আমারে বলতেছে যে, "না রে মনসুর, আমি তো কিছু করতে পারলাম না। যত চেষ্টা করলাম কাজ হলো না। মানে বাবা কোনোভাবেই মহিলাকে ছাড়বে না এবং এই মহিলাও তোর মানে বাবাকে ছেড়ে যাবে না।" আমি তখন বললাম যে, "এই সময়, এই বয়সে আমার বাবাই কি কাজ করলো? এটা কেমন কাজ করলো? মানে এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নিতে পারি ভাইয়া, তুমি বলো?" আমার ভাইয়া বলতেছিল যে, "কি আর করব বল? আমাদের তো কিছু করার নাই। বাবা যেহেতু এরকমই করতেছে তাহলে আমরা কি করতে পারি? কারণ বাবার উপরে তো আর কোনো কথা বলতে পারি না।" লজ্জায় তখন নিজের মানে নাক কান কাটা যাওয়ার মতো অবস্থা। মানে বলে না বুঝাইতে পারব না যে এমন অবস্থা হয়ে গেছে। ইজ্জত সম্মান কিচ্ছু নাই। কাউকে মুখও দেখাইতে পারি না। যাই হোক, এমন একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে কিছু না কিছু একটা করতে হবে। পরে বাধ্য হয়ে পুনরায় আমি আমার মাকে এর পরের দিন আবার বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে গেলাম পরে ওই মহিলা কিন্তু, যদিও আমার সৎ মা হয়ে আমাদের পরিবারে আসে, কিন্তু আমাদের কাজের মহিলার মতো কাজ করে। সকালবেলা আমি যখন মাকে নিয়ে বাড়ি ফিরি দেখি আমাদের ঘর-বাড়ি সবকিছু পরিষ্কার করে রাখছে। ঘর-বাড়ি পরিষ্কার করে রান্না-বান্না করে একেবারে খুব সুন্দর করে সবকিছু রাখছে। রাখার পরে আমি তখন মাকে ঘরে দিয়ে আমি তখন দোকানে আসি। দোকানে আসার পরে দোকান করতেছি। দোকান-টোকান করে দেন বিকালবেলা আবার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি দেখলাম যে আমার মা আমারে বলতেছে যে, "শোন, যে মহিলাটাকে তোর বাবা বিয়ে করে আনছে, এই মহিলাটা খারাপ না, অনেক ভালো। মহিলাটা দুপুরবেলা আমার হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করছে এবং বিপদে পড়ে নাকি এই মহিলা তোর বাবার সাথে আসছে এবং তোর বাবা নাকি দোষ নাই।" মা আমাকে বলতেছে। আমি তখন বললাম, "কিসের দোষ নাই? বাবার দোষ আছে। বাবা যে কত বড় লম্পট এটা তো আর তুমি জানো না। বাবা ইচ্ছে করে এগুলা করছে।" মা আমাকে বলে যে, "দেখ, নিজের জন্মদাতা পিতা সম্বন্ধে এরকম বাজে কথা বলতে হয় না। যা হওয়ার তো হয়ে গেছে, তুই ব্যাপারটাকে এবার একটু সফট করে নে।" আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি ব্যাপারটাকে সলভ করে নিব। এরপরে আমি তখন কি করি, ওই সৎ মায়ের সাথে কথা বলি। আমি জিজ্ঞেস করি যে, "আপনার বাড়ি কই?" পরে উনি ওনার ঠিকানা দেয়, ওনার গ্রামের নাম বলে এবং আমি পরিশেষে জানতে পারি উনি
ওনার নাকি একটা বড় মেয়েও আছে। উনি ওনার ওই মেয়েটাকে রেখে কোনোমতে জীবন নিয়ে উনি পালিয়ে আসছে। জীবন নিয়ে পালিয়ে আসছে এবং সেটার পিছনে একটা বড় ধরনের ঘটনা লুকিয়ে আছে। ঘটনাটা হচ্ছে এইটাই যে ওনার মানে ওই যে তার যেই দেবর ছিল মানে ভাসুর ছিল তাদের সাথে ওই মহিলার অনেক প্রবলেম হইতো জায়গা সম্পত্তি নিয়ে এবং হচ্ছে ওই মহিলার হাসব্যান্ড নাকি বিদেশে থাকতো এবং তারা নাকি প্ল্যানিং করছিল যে মহিলাটাকে মেরে ফেলবে এবং এই ভয়ে নাকি উনি আমার বাবার সাথে চলে আসছে। কাপড় বিক্রির সুবাদে নাকি আমার বাবার সাথে তার ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। সেই কারণেই নাকি মহিলা আমার বাবার সাথে চলে আসছে। আমি তখন চিন্তা করতেছিলাম যে এরকম নিকৃষ্ট মানুষও কি হতে পারে? কিভাবে পারলো এরকম কাজ করতে? যাই হোক আমি তখন আর কি করব? কোনো কিছু করার নাই। মেনে নিলাম। মহিলা তখন খুব ভালো করেই চলতেছে। অ্যান্ড আমিও তখন আমার মতো করে দোকানদারি করতেছি গাজীর পেটার দোকানে। আর আমার মাও আছে। বড় ভাইয়া তখন পড়াশোনা করতেছে। এরকম করে দিন আর রাতগুলো কাটতে, কাটতে আমার ভাইয়া একটা সময় ইন্টারমিডিয়েট পাস করে। ইন্টার পাস করার পরে ভাইয়া একটা প্রাইভেট কোম্পানিতে মানে প্রাণের একটা কোম্পানিতে ভাইয়া তখন চাকরি নেয়। নোয়াখালী শহরে চাকরি নেয়। অ্যান্ড ভাইয়া চাকরি নিয়ে ভাইয়া মোটামুটি শহরের দিকে সেটেল হয়ে যায়। অ্যান্ড তখন থেকে আমার ভাইয়াকে আর টাকা দেওয়া লাগতেছে না। ভাইয়া নিজের পড়াশোনার খরচ নিজেই জোগায় এবং নিজেই ভাইয়া সব কিছু করে। ভাইয়া তখন শহরে থাকে। তো এভাবে দিনের রাতগুলো কাটতে, কাটতে বেশ কিছুদিন পরে একদিন হচ্ছে আমার দোকানে একটা মেয়ে আসছিল এবং বয়স তার প্রায় ১৫ থেকে ১৬ এরকমই হবে, এর বেশি হবে না। তো আইসা আমাকে বলতেছে যে, "ভাইয়া মানে মানে বিস্কিট, চানাচুর এটা সেটা অনেক কিছু কিনলো।" আমি তখন বুঝতে পারতেছিলাম না যে এত কিছু কিনলো, মেয়েটা যাবে কই? তো কিনার পরে সে আমার দোকানের সামনে দাঁড়ায় আছে, যাচ্ছে না। আমি তখন ডাক দিলাম যে, "বোন এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি।" পরে আসছে, আমি বললাম যে, "আপনি মূলত যাবেনটা কোথায়? কোথায় যাবেন?" ওরা বলে যে, "আমি আমার মায়ের বাড়িতে যাবো।" তো আমি বললাম যে, "আপনার মায়ের বাড়িতে যাবেন? আপনার মায়ের বাড়ি কই?" পরে বলেছে তখন ওই মহিলা বলে যে, "নিজামুদ্দিনের বাড়িতে যাবো।" মানে নিজামুদ্দিন সাহেবের বাড়িতে যাবো। তো যখন বলি নিজামুদ্দিন সাহেবের বাড়ি, নিজামুদ্দিন হচ্ছে আমার বাবার নাম। আমি তখন বললাম যে, "নিজামুদ্দিনের বাড়িতে যাবেন মানে কোন নিজামুদ্দিন?" পরে এভাবে বলার পরে আমি বুঝলাম যে সে আমার বাবার কথাই বলতেছে। আমি তখন বললাম যে, "তার মানে আপনার মায়ের নাম কি হনুফা বেগম?" বলে, "হ্যাঁ, আমার আম্মার নাম হনুফা বেগম।" আমি তখন বললাম যে, "ও আচ্ছা ঠিক আছে।" তো পরে আমি একটা রিক্সা ডাক দিলাম। রিক্সা ডাক দিয়ে বললাম যে, "আমাদের বাড়িতে দিয়ে আয়।" এটা বলে যখন মেয়েটা উঠতেছে বলতেছে, "ভাইয়া আপনাদের বাড়িতে মানে?" আমি বলি, "আপনি যেখানে যাবেন ওই রিক্সা ড্রাইভার চিনে, যান আপনি।" পরে মেয়েটা বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে আমি তখন দোকানেই বসে আছি। দোকানদারি করতেছি। চিন্তা করতেছি এরকম একটা বড় মেয়ে রেখে মেয়েটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমি আসলে বলে বোঝাতে পারব না। যদিও আমার বোন, কিন্তু চেহারায় এত মায়া, এত সুন্দর মানে মুখে বলে বোঝানোর মতো না। এতটা যে সুন্দর। পরে আ আমাদের বাড়ির দিকে গেল। আমি তখন দুপুরবেলা খাইতে যাবো। আমি গেলাম না। যেহেতু মেয়েটা বাড়িতে গেল, কি হলো না হলো আমারও যেতে ভয় লাগতেছে। আমি তখন গেলাম না। না গিয়ে বিকেলের দিকে আমি তখন দোকান থেকে বাড়ির দিকে গেলাম। যাওয়ার পরে দেখতেছি যে ওরে বাবা! এই মেয়ে আমার ২ মা মানে আমার মা এবং আমার সৎ মা দুজনের সাথে খুব সুন্দরভাবে জমিয়ে আড্ডা মারতেছে। এবং যাওয়ার পর আমাকে মানে আমি যেন তার খুবই পরিচিত। এরকম হয় না যে অপরিচিত একটা মানুষের সাথে কথা বলতে মানুষ একটু নার্ভাস ফিল করে? এরকম না। আমাকে ডিরেক্টলি বলতেছে যে, "আপনি কেমন মানুষ বলেন তো? আপনি কোনো মানুষ নাকি অন্য কিছু? আপনি একবারের জন্য আমাকে বললেন না যে আপনার বাবার কাছে আমার মা আসছে। এটা বললেন না কেন?" ওরকম করে আমাকে বলতেছে। আমি তখন বললাম, "দেখেন বোন আসলে আমি আমি আসলে ওভাবে খেয়াল করি নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে দোকানে মানুষ-টানুষ ছিল তো কি, কি মনে করে এজন্য বলি নাই।" তখন বলে, "নিজের বোনের পরিচয় দিতে মানুষের কাছে লজ্জা লাগে?" তাই আমি বললাম যে, "আপনি এত বছর পরে কেন আমাদের বাড়িতে আসলেন? এর আগে কেন আসেন নাই?" মেয়ে বলে, "এর আগে প্রয়োজন হয় নাই, এজন্য আসি নাই। কারণ আমার মা তো মাঝে, মাঝে গিয়ে আমাকে দেখে আসতো। এখন লম্বা প্রায় ৩-৪ মাসের মতো যায় না। এজন্য মাকে আমি দেখতে আসছি।" আর আমার সৎ মা এরই মাঝে একটু অসুস্থ হয়ে গেছিল। উনার অনেকটা অসুস্থ হয়ে গেছিল। এজন্যই মেবি তার মেয়েটা দেখতে আসছে। তো যাই হোক এরপরে আসার পরে খুব ভালো করে আমাদের সাথে কথাবার্তা বলে সে এখানে থাকতেছে। আমি তখন দোকানদারি করতেছি। আমিও তখন ঘন, ঘন বাড়িতে আসতেছি। টানা ২ দিন সে আমাদের বাড়িতে ছিল। এবং ২ দিন আমার মাকেও মা করে ডাকতো, আমার বাবাকে বাবা করে ডাকতো এবং খুব ভালোভাবে ও আমাদের সাথে মিশছিল। ২ দিন পরে ও তখন চলে যাবে। আমার বাবা তখন আমাকে বলতেছে যে, "তুই যা, জবাকে একটু দিয়ে আয়।" মানে এই মেয়েটার নাম ছিল জবা। জবাকে একটু বাড়িতে দিয়ে আয়। আমি তখন বললাম যে, বাড়িতে দিয়ে আসবো?" বাবা বলে, "হ্যাঁ, দিয়ে আয়।" পরে আমি একটা রিক্সা ঠিক করলাম। রিক্সা ঠিক করে আমি আমার রিক্সায় তাকে উঠাইলাম। উঠায়ে তাকে আমি নিচ্ছি সাথে করে। তো যাচ্ছে, যাচ্ছে যেতে, যেতে আমি জিজ্ঞেস করলাম যে, "আপনি কিসে পড়েন?" আমাকে বলল, "পড়াশোনা করি না।" "কেন পড়াশোনা করেন না?" বলে যে, "আমাদের এলাকার ছেলেরা আমাকে অনেক ডিস্টার্ব করে, উঠায় নিতে চায়। তারপর আমার উপরে এটা করে, ওইটা করে।" অনেক ঘটনা-টটনা বলে। তো আমি তখন বললাম যে, "তো এই যে এগুলা করে আপনি কোনো প্রতিবাদ করেন না?" তো বলে, "কিসের প্রতিবাদ করব? প্রতিবাদ কার সাথে করব? কেন প্রতিবাদ করব? আর আমার তো কেউ নেই। আমার বাবা থাকে বিদেশে। আমার বাবা বিদেশে থাকে আর আমার মা মানে এমন একটা মানুষ যে এই যে আপনার বাবার সাথে চলে আসলো। আমি কাকে বলব? কার কাছে বিচার দেব? আমার তো এই পৃথিবীতে কোনো মানুষ নাই।" এরকম করে বলে। আমি তখন বললাম, "আচ্ছা আপনি মন খারাপ কইরেন না।
অ্যাটলিস্ট আমি তো আছি, কোনো সমস্যা হলে আপনি আমাকে বলবেন। এটা বলে আমার ফোন নাম্বারটা আমি তখন তাকে কাগজে লিখে দেই। লিখে দিয়ে দেন হচ্ছে আমি তাকে তার বাড়ির পর্যন্ত নিয়ে যাই না। ও আমাকে বলে, "একদম বাড়ি পর্যন্ত আসলে সমস্যা হবে। আপনি আমাকে বাড়ির আগেই নামায়ে দেন।" পরে আমি তার বাড়ির আগেই তাকে নামায়ে দিই। নামায়ে দিয়ে দেন আমি ফিরে চলে আসি। দোকানে এসে সে চিন্তা করতেছে, আরে মানুষ কত রকমের বিচিত্র রকমের মানুষ হতে পারে। ওর মাকে দেখলে মনেই হয় না যে এত আদরের, এত সুন্দর, এত কিউট একটা মেয়েকে উনি বাড়িতে রেখে আসছে। এটা মনেই হয় না। অথচ উনি কত স্মুথলি আমাদের সাথে কথা বলতেছে। আমি কিছুই বললাম না যে যাই হোক দেখা যাক কি হয়। আমি কিছু বলি না, না বলে আমার মতো করে ব্যাপারটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। পরে আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর মা ভীষণ মন খারাপ করে আমার সাথে। মানে অনেকটা মন খারাপ করে আমি কেন এই মেয়েকে দিয়ে আসতে গেলাম। যদিও মা এই মেয়ের সাথে অনেক ভালো করেই কথা বলছে, অনেক মিশে গেছে। কিন্তু এরপরও মা আমার উপর রাগ করে। তো যাই হোক আমি মাকে খুব সুন্দর করে বুঝিয়ে শোনায়া চলতেছি। মাকে বলতেছি, মায়ের সাথে আমি মেয়ের সম্বন্ধে কথাবার্তা বলি এবং আমার সৎ মার সম্বন্ধেও বলি। সৎ মায়ের কাছ থেকে আমি জবা সম্বন্ধে যতটুকু জানতে পারি যে জবাকে নাকি ওদের এলাকার অনেক ছেলেরাই পছন্দ করে এবং জবাকেও একবার নাকি ছেলেরা উঠাইয়েও পর্যন্ত নিছিল। কিডন্যাপ করে নিয়ে ২ দিন আটকায় রাখছিল এবং সেখান থেকে পরে তাকে আবার ছাড়ছে। পুলিশ-টুলিশ অনেক ঝামেলা-টামেলা করে তাকে নিয়ে আসছে এবং জবাকে অনেকেই পছন্দ করে। এটাই তার মায়ের বক্তব্য ছিল। আর জবা সেখানে হচ্ছে তার চাচাদের সাথে থাকতেছে। আর এরকম চাচাতো ভাইটি আছে তাদের সাথেই থাকতেছে। এরকম করে সময়টা কাটতেছে। যাই হোক সব দিক থেকে খুব ভালোই চলতেছে। এমত অবস্থায় এভাবে প্রায় ৩ থেকে ৪ মাসের মতো কাটে। আর আমি মাঝে, মাঝে জবার সাথে কথা বলি। ৫ দিন ৬ দিন পর ও আমাকে ফোন করে কথা বলি, "ভাইয়া কেমন আছেন? ভালো আছেন?" আমি বলি, "ভালো আছি।" এমন করেই তার সাথে আমার মানে মোটামুটি কথাবার্তা হচ্ছিল। এরকম করে কথাবার্তা হইতে বেশ কিছুদিন পরে জবা একদিন আমাকে ফোন করে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে। প্রচুর কান্নাকাটি করতেছে যে, "ভাইয়া আমি তো অনেক বিপদে পড়ে গেছি। আপনি আমাকে বাঁচান।" মানে কান্নাকাটি করে। আমি তখন বললাম যে, "কী বিপদ?" পরে বলল, "আমি আপনাকে বলতে পারব না। আমি অনেক ঝামেলায় পড়ে গেছি। আপনি একটু আমার সাথে দেখা করেন।" তো ওদের ওখানে একটা বাজার ছিল। আমি তখন বললাম যে, "ঠিক আছে তুমি অমুক বাজারে আসো, আমি সেই বাজারে যাই তোমার সাথে কথা বলি।" পরে ও বাজারে আসে, দেন আমিও তখন বাজারে যাই। যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, "কী হইছে?" ও আমাকে বলতেছে, "একটা সর্বনাশ হয়ে গেছে।" আমি তখন বললাম, "কী সর্বনাশ?" ও আমাকে বলে যে, "আমার আমার চাচাতো ভাইয়ের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল। আজকে অনেকগুলো দিন ধরে আমার চাচাতো ভাই বিয়ে করছে, ওর বউ আছে এবং এরপরেও আমাকে পছন্দ করতো, ভালোবাসতো। আর ও বিয়ে করার আগে আমি ওকে পছন্দ করতাম। কিন্তু ওর মা-বাবার চাপের কারণে ও বিয়ে বসছে। আর ওই সময় আমার মা আপনার বাবার সাথে পালায়া গেছিল। যার জন্য হচ্ছে আমাদের এই সম্পর্কটা আর হয় নাই। আমি খুব ছোটবেলা থেকে তাকে পছন্দ করি এবং সেও আমাকে পছন্দ করে। অ্যান্ড এখন আমি কি করব বুঝতে পারতেছি না। ওর সাথে রিলেশন আছে এবং ওর বউও আছে, ওর বাচ্চাও আছে। বাট আমি এই মুহূর্তে প্রেগনেন্ট। আমার পেটে তার বাচ্চা। আমি তখন বললাম যে, "এটা কোন ধরনের কথা? মানে তোমার মতো একটু ছোট একটা মেয়ে, এত ছোট মানে আ এটা কিভাবে কি?" ও বলে যে, "হ্যাঁ, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে এটাই বলল।" আমি তখন বললাম যে, "তুমি একটাবার চিন্তা করলা না যে উনি এত বড় মাপের একটা মানুষ, সে কি তোমাকে বিয়ে করবে? তার বউ আছে, বাচ্চা আছে।" তো আমাকে বলে যে, "ভাইয়া ও কিন্তু বলছিল যে তার বউ আর বাচ্চা মানে বাচ্চাটাকে রেখে বউটাকে ছেড়ে দেবে।" এটা কিন্তু আমাকে বলছিল। বাট এখন সে আর বউকে আর ছাড়তে রাজি না। বউকে আর সে ছাড়তেছে না। আমি এখন কি করব? আপনি একটা চিঠি, এই চিঠিটা আমার মায়ের কাছে দিবেন অ্যান্ড আমি চলে যাই। এটা আমাকে বলে। আমি তখন বললাম যে, "আচ্ছা ঠিক আছে যাও।" আমি কি বলব? আমার আসলে মুখ থেকে কোনো মানে ভাষা বেরোচ্ছিল না। পরে ও যখন চলে গেল, চলে যাওয়ার পর ও যখন চলে যাচ্ছিল, আমি তখন চিঠিটা হাতে নিলাম। হাতে নিয়ে আমি তখন খোলাই ছিল চিঠিটা, একটা কাগজের মধ্যে লিখেছিল। আমি তখন চিঠিটা খুললাম। খুলে আমি ভিতরটা পড়তেছিলাম যে কী লিখছে একটু পড়ি। ভিতরের অংশটা যখন আমি পড়তে শুরু করলাম, মানে আমি বিস্মিত হয়ে গেলাম যে এমন কিছু লেখা এই চিঠির মধ্যে ছিল, যেটা পড়তে গিয়ে আমার চোখের পানি টপটপ করে বেয়ে চিঠির মধ্যে পড়ল। এতটা খারাপ লাগলো চিঠির লেখাগুলো পড়ে। আমি তখন মানে কান্নায় ভেঙে পড়ছি রাস্তায়। আমি তখন ওই মুহূর্তে মোবাইল ফোনটা বের করে জবাকে আবার কল করি, "জবা তুমি আমার সাথে আবার দেখা করো সেম জায়গায়।" ও আমাকে বলে, "না ভাইয়া, আমি আপনার সাথে দেখা করব না আর আপনাদের কারো সাথে আমার আর কোনো দেখা হবে না। এটি আপনার সাথে আমার শেষ দেখা।" আমি তখন বললাম, "জবা তুমি এটা করো না, প্লিজ আমার সাথে একটু দেখা করো।" খুবভাবে রিকোয়েস্ট করলাম। ও তখন বলে, "আচ্ছা ঠিক আছে, কেন?" আমি বললাম, "তুমি আসো।" পরে ও আসে, আইসা আমার সাথে দেখা করে। দেখা করার পরে আমি তাকে বললাম যে, "তুমি আমার সাথে চলো।" ও বলে, "কোথায় যাবো?" আমি বললাম, "কোথায় নিয়ে যাবো এটা আমি বুঝবো, তুমি আমার সাথে চলো।" ও বলে, "আমি কাপড়-চোপড় কিচ্ছু আনি নাই।" আমি বললাম, "কিচ্ছু লাগবে না। তোমার কাপড়-চোপড় কোনো কিছুই লাগবে না। তুমি আমার সাথে চলো।" ও আমাকে বলে, "আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন?" আমি বললাম, "চলো না।" একরকম জোর করে আমি তখন ওই বাজার থেকে তাকে নিয়ে আসি। এনে ওই গাজীর বেটার দোকানের পাশে আমি একটা যে বাসায় আমি আমার মাকে আগে রাখছিলাম, সেম বাসায় আমি তখন তাকে উঠাই। ওই বাসায় তাকে উঠানোর পরে ওখানে তাকে রাখি। রাখ রাখার পর ও আমাকে বলতেছে যে, "আপনি আমাকে কেন নিয়ে আসলেন? মানে কারণটা কি? আপনি আমাকে দিয়ে কী করবেন? অ্যান্ড আমার পেটে বাচ্চা, আমার তো মরা ছাড়া কোনো গতি নেই।" আমি তখন বললাম, "কী করা লাগবে না করা লাগবে এটা আমি করব। এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। আমি যা করব তুমি শুধু আমার কথাগুলো শুনবা, আমার কথাগুলো মানবা, তাতেই হবে। তোমার আর অন্য কোনো কিছু শুনতে হবে না।"
ও তখন বলে, "আপনি কি করতে চাইতেছেন আমাকে?" আমি বললাম যে, "তুমি জাস্ট একটা কাজ করো, আগে বাচ্চাটাকে নষ্ট করো।" ও আমাকে বলে, "কিভাবে? এটা নষ্ট করা যাবে না। আমি অনেক ডাক্তারের সাথে কথা বলছি। ডাক্তাররা বলছে যে বাচ্চা বড় হয়ে গেছে, এটা নষ্ট করা যাবে না। বাচ্চাকে দুনিয়াতে আনতে হবে।" আমি তখন বললাম যে, "বাচ্চাকে দুনিয়াতে আনলে তো তোমার অবস্থা ১২টা বেজে যাবে। সো বাচ্চাটাকে যেভাবে হোক কিছু করতে হবে।" আমি তখনই একটা ডাক্তারের সাথে কথা বলে, ও আমাদের একজন লোকাল ডাক্তার, এবং উনি তখন বলে যে উনি বাচ্চাটাকে অপারেশন করাইতে পারবে। কিন্তু মানে ওর অনেক কষ্ট হবে এবং ও মানে মারাও যেতে পারে। এভাবে আমাকে বলল। আমি তখন বললাম যে, "যেভাবেই হোক ওকে বাঁচাইতে হবে। ওকে বাঁচানো ছাড়া অন্য কোনো ওয়ে আমার নাই।" তখন তিনি আমাকে ঢাকাতে একটা ঠিকানা দেয় যে, "অমুক জায়গায় নিয়ে যান। অমুক জায়গায় নিয়ে গেলে অপারেশন করাইতে হবে, কিন্তু টাকা লাগবে। প্রায় ১.৫ থেকে ২ লাখ টাকার মতো লাগবে। তাইলে আর ওর কিছু হবে না। ও বেঁচে থাকবে।" এটা বলে। তো আমি তখন ভাবলাম যে এত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো এত টাকা নাই। আমি তখন চিন্তা করতেছি কি করা যায়, কি করা যায়, কি করতে পারি? কোনো কিছুই মাথায় আসতেছে না। অ্যান্ড ওর প্রতি আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছি যে যত যাই হোক, ও তো একটা মানুষ, না? এমন একটা অবস্থার ভিতরে পড়ে গেছে, এখন কি করা যায়? আবার এই ব্যাপারগুলো আমি তার মায়ের কাছেও বলি না, কারণ তার মা কিন্তু অনেকটা অসুস্থ। অ্যান্ড কোনো একটা ব্যাপার বলতে গেলে জীবনে আরো খারাপ হয়ে যাবে। পরিশেষে আমি চিন্তা করলাম যে যেই দোকানে আজকে এতগুলো বছর, প্রায় ৭ বছরেরও বেশি সময় ধরে আমি এই দোকানে কাজ করি। গাজীর বেটা এমন একটা মানুষ, মানে আমি দোকানটা পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়ে চলে গেছে। এই দোকানে লক্ষ, লক্ষ টাকা পড়ে থাকে। অলওয়েজ টাকা পড়ে থাকে, টাকা-পয়সা পড়ে থাকে, এবং একটা টাকা পর্যন্ত আমি ছুঁয়েও দেখি না। আমার সামনে লক্ষ, লক্ষ টাকার বান্ডিল। উনি আমাকে এই পুরোটা দোকান ছেড়ে দিয়ে চলে গেছে। এত পরিমাণে বিশ্বাস করে। আমি তখন চিন্তা করলাম যে একটা মানুষের জীবন বাঁচানোর জন্য যদি কাজের বেটার ওই বিশ্বাসটাকে আমার নষ্ট করতে হয়, তবে আমি তাই করব। তবে তারপরেও আমি আমি জবাকে বাঁচিয়ে রাখবো, এবং যেভাবে হোক জবাকে আমি একটা সুন্দর জীবন দেব। আমি আসলে বরাবরের মতো অনেক ইমোশনাল, এবং ইমোশনাল থেকে আমি কাজগুলো করলাম। পরিশেষে আমি সেদিন রাতের বেলায় জবাকে বললাম যে, "জবা, আজকে আমি তোমাকে নিয়ে ঢাকাতে চলে যাব লাস্ট ট্রিপে। নোয়াখালীর লাস্ট ট্রিপে আমি তোমাকে নিয়ে ঢাকাতে চলে যাব।" ও আমাকে বলে, "এটা কেমন কথা বলতেছো? কোথায় নিয়ে যাবা ঢাকাতে?" আমি বললাম, "কোথায় নিয়ে যাবো এটা আমি জানি, এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। তুমি শুধু রেডি হয়ে থাকো, কাপড়-চোপড় সব ঠিক রেখো।" ও কাপড়-চোপড় সবকিছু ঠিক করে সেদিন রাতের বেলায় আমি ক্যাশে ৳৭,০০,০০০ ছিল। আমাদের জমানো টাকায় ওটা সবসময় থাকে ক্যাশে। ওইখান থেকে আমি ৳৫,০০,০০০ নিয়ে নিলাম, ৳2,০০,০০০ ক্যাশে রেখে দিলাম। ৳৫,০০,০০০ নিয়ে শুধু মানে আমার মালিককে এটাই লিখলাম যে, "যদি পারেন আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আর যদি আমার সামর্থ্য থাকে আমি এই টাকা কোনোদিন আপনাকে ফিরিয়ে দিব।" এইটা বলে দেন আমি তখন দোকানে তালা মেরে চাবিটা দোকানের অন্য একটা ছেলের কাছে দিয়ে আমি ওই রাতের বেলায় জবা কিনে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই, এবং মোবাইল ফোন-টোন সবকিছু আমারটাও বন্ধ করে দেই, জবারটাও বন্ধ করে দেই। দুটো ফোন বন্ধ করে আমি তখন নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। যখন কুমিল্লাটা ক্রস করছিলাম, তখন আমার চোখের পানিগুলো টলমল করতেছিল। যে মালিক আমাকে এত বিশ্বাস করতো, উনি আমাকে কোথাও নিলে নিজের ছেলের পরিচয় দিত। বলত যে, "এটা আমার ছেলে।" এত আদর, এত ভালোবাসা, এত বিশ্বাস আমি মুহূর্তের মধ্যে ভেঙে দিয়ে আমি কোথায় যাচ্ছি? আমি যার সাথে যাচ্ছি সে তো আমার ভালোবাসার মানুষও না, সে আমার বোনও না, সে আমার কে? কিন্তু তারপরেও মনে হলো যে সে তো একটা মানুষ। আর মানুষ হয়ে মানুষের জীবন বাঁচানো আমার কর্তব্য। আমি তখন তার জীবন বাঁচানোর জন্যই রে ভাই, কুমিল্লা দিয়ে আমি তখন রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকাতে যখন পৌঁছাই তখন মোটামুটি একটু, একটু করে আলো হয়ে যায়। সকালের কিচিমিচি আলোটা আমি দেখতে পাচ্ছিলাম। তখন আমাকে যে হসপিটালের ঠিকানা আমাদের ওখানকার ডাক্তার দিল, আমি সেই হসপিটালে যাই, গিয়ে ওই ডাক্তারের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ডাক্তার বলে, "আপনি ভর্তি করান, কোনো সমস্যা নাই, বাকি সব আমি দেখব।" ওই ডাক্তারের কথা মতো খুব ভিআইপিতে, প্রাইভেটে আমি ওকে ভর্তি করাই একটা হসপিটালে। ওই হসপিটালে ভর্তি করানোর পরে ডাক্তার তখন তার সমস্ত কিছু দেখভাল করে। ১ দিন পর্যন্ত তাকে পুরো অবজারভেশনে রাখে। দেখভাল করে, তার সবকিছু করে ১ সপ্তাহ পরে ডাক্তার তখন অপারেশনের জন্য প্রিপারেশন নেয় যে তাকে অপারেশন করবে। কিন্তু সেখানে যখন অপারেশন করবে ও তখন খুব কান্নাকাটি করতেছে যে, "আমি বাঁচবো তো? আমি বেঁচে থাকবো তো? আমার কিছু হবে না তো?" মানে খুবই কান্নাকাটি করতেছে। আমি বললাম যে, "তোমার কিছুই হবে না, তুমি বেঁচে থাকবা। তুমি কোনো চিন্তা করো না।" এবং ডাক্তারের সাথে আমার যতদূর কথা হলো যে ডাক্তার এটা খুব স্মুথলি করবে, তোমার কোনো প্রবলেম নাই। পরে কথাবার্তা শেষ হলো, অ্যান্ড শেষ হওয়ার পরে তাকে আবার মানে অপারেশনের রুমে নিয়ে গেল। ওখানে ডাক্তার তাকে আ আ সবকিছু কমপ্লিট করার পর প্রায় ৪ ঘন্টা পর তাকে বের করলো। আমি খুব অবাক হয়ে গেলাম। এতক্ষণ তো লাগার কথা না, এবং ৪ ঘন্টা পরেই মেয়েটার মুখের দিকে তাকায়া আমার নিজের চোখের পানিগুলো টলমল করতেছিল। এত সুন্দর একটা মেয়ে ছিল, এত মায়াবী তার চেহারা ছিল, অথচ এই মেয়েটাকে দেখে চিনাই যায় না। এত মলিন চেহারা হয়ে গেছে, মানে এমন একটা চেহারা হইছে যে আমি তার মুখের দিকে তাকিয়ে নিজেই কান্না করে দিলাম যে, "আল্লাহ! এরকম হইল কেন তার চেহারা?" মানে চেহারা-টেহারা শুকায়া একদম কেমন জানি হয়ে গেছে, একদম বিবস্ত্র অবস্থা। আমি তখন চিন্তা করতেছি, আল্লাহ! মাত্র ৪টা ঘন্টায় তার এমন অবস্থা হলো, ডাক্তার বলতেছে তাকে বাসায় নিয়ে যান। আমি তখন ওখানে একটা বাসাও ভাড়া করি ঢাকাতে। যারা বাসা ভাড়া করে আমি তখন ওই বাসায় তাকে নিয়ে যাই।
নিয়ে যাওয়ার পর তো ওইখানে তাকে নিলে আমরা আসলে স্বামী-স্ত্রী পরিচয়ে উঠি। কারণ আমার তো অন্য কোনো উপায় নাই। আমি যার মাধ্যমে বাসা নিয়েছি সে আমাকে একটা কথাই বলছে যে, "ভাই-বোন পরিচয়ে কেউ বাসা দিবে না। তোমাকে স্বামী-স্ত্রী পরিচয় দিতে হবে।" পরে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা নিই। নেওয়ার পরে আমি ওখানে ওকে রাখি। আমি বললাম যে, "কি করা যায়? তুমি আমাকে বলো।" আমাকে বলে, "আমি বুঝতেছি না যে আমি কি করব? আমার কিছুই ভালো লাগতেছে না। আমার মরে যেতে ইচ্ছে করে।" আমি বললাম যে, "তুমি চিন্তা করো না, আমি আছি।" এরপর আমি আমার বাবা-মা, আমার ভাই সবাইকে ভুলে আমি আমার সম্পূর্ণ সময়টা তাকে দিতে শুরু করছি। আমি আদৌ জানি না যে দোকান থেকে ৳৫,০০,০০০ নিয়ে আসলাম গাজীর বেটা। এত পাওয়ারফুল, এত বড় একজন লিডার, এত বড় মাপের মানুষ। সে কি আর আমার বাবাকে জিন্দা রাখছে? না জানি বাবা-মাকে মাইরা মার বড় ভাইয়ের উপরে কি টর্চার করছে কিছুই জানি না। আর আমি কোনো কিছু জানতেও চাই না। আমার কথা হচ্ছে আগে আমার জবাকে বাঁচাতে হবে, এরপরে সবকিছু। পরে আমি জবার সাথে এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরি, এদিকে যাই, সেদিকে যাই। অনেকদিন প্রায় ১ সপ্তাহের মতো আমরা পুরো ঢাকাটা শহর ঘুরে বেড়াই। কারণ আমার কাছে ওই সময় ভরপুর টাকা। ওর অপারেশনের জন্য প্রায় ৳১,০০,০০০ মতোই খরচ হয়। বাকি ৳৪,০০,০০০ আমার কাছে থাকে। ওই ৳৪,০০,০০০ দিয়ে আমি তখন এইভাবে ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে, ঘুরতে আমার কেন জানি আমি জানি না এটা ন্যায় বলবো নাকি অন্যায় বলবো। আমার কাছে কেন জানি জবাকে ভালো লেগে যায়। আমি জানি ও আমার সৎ বোন। কিন্তু এরপরেও ওর প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। খুবই ভালো লাগা কাজ করে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কিভাবে কি করব? তাকে প্রপোজ করতে গেলে আবার কোন ঝামেলায় পড়ি? বা ও কি মনে করে যে আমরা তো ভাই-বোন এটা তো। তো কেমন জানি আমার ভালো লাগতেছিল না এবং তাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না। এরকম করে প্রায় ১৫ দিন আমরা একসাথে থাকার পরে একদিন রাতের বেলায় আমি নিজেই কেমন জানি একটু আউট অফ কন্ট্রোল হয়ে পড়ি। ওইদিন জবা খুব চমৎকার সুন্দর একটা ড্রেস পরে। পরার পরে ও তখন মানে কেমন জানি অনেক বেশি ভালো লাগতেছিল। আমি সেদিন জবাকে বললাম যে, "জবা, তোমার জীবনের এখন যে পরিস্থিতি, তোমার তো ফিরে যাওয়া সম্ভব না। তুমি তো নোয়াখালীতে ফিরে যেতে পারবা না। আর ওখানে গেলেও এখন তো কেউ তোমাকে গ্রহণ করবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে তুমি তো জানো যে তোমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আর তোমার তো এই দুনিয়াতে কেউ নাই।" এবং আরেকটা ব্যাপার এখানে বলে রাখা ভালো যে ওর বাবা যে বিদেশে ছিল, ওখানেই নাকি উনি ফিলিপাইনে একটা মহিলাকে বিয়ে করছে এবং ওখান থেকে নাকি উনি আর আসবেও না বাংলাদেশে। সে তার বউ, বাচ্চা কারো কোনো খোঁজ খবর নেয় না। নিজের মতো করে নিজে আছে। তো আমি তখন জবাকে বললাম যে, "তুমি যাবাটা কোথায়? তোমার তো যাবার কোনো রাস্তা নাই।" ও তখন আমাকে বলে, "সেটা তো আমি জানি যে আমার যাওয়ার কোনো রাস্তা নাই। কিন্তু কি করবা এখন?" আমি বললাম যে, "আমি কি করতে পারি তুমি বলো?" ও তখন আমাকে বলেছে, "দেখেন না কোনো একটা রিক্সা ড্রাইভার অথবা ভ্যান গাড়ি ড্রাইভার খুঁজে পাওয়া যায় কিনা? আমাকে বিয়ে করে আমার জীবনটা অন্তত ওই ভ্যান গাড়ি বা রিক্সা ড্রাইভারের সাথে কাটায় দিব।" আমি তখন বললাম যে, জবা কিছু মনে করো না। আসলে তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে যে কিনা রূপে গুণে সব দিক থেকে এতটাই পারফেক্ট, এতটাই কিউট, এমন একটা মেয়েকে একটা অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার কেন বিয়ে করবে? কোন কারণে বিয়ে করবে তুমি আমাকে বলো? তুমি তো এমন না। ও আমাকে বলতেছে, "দেখেন আমার 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 না এই কথাগুলো ভালো লাগে না। আমি এই যান্ত্রিক শহর থেকে না একটু মুক্ত হতে চাই। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। আমার কোনো কিছু ভালো লাগে না।" এটা বলে হাউমাউ করে কান্নাকাটি করে আমাকে জড়ায়ে ধরে। আমাকে যখন জড়ায়ে ধরে আমিও তার মাথায় হাত বুলায় দিতে বলতেছি, "জবা, আমি জানি সম্পর্কে তুমি আমার সৎ বোন হবা। কিন্তু তোমার সাথে আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই। কোনো রকমের কোনো কিছুই নাই। তুমি যদি কিছু না মনে করো, আমি তোমার সাথে সংসার বাঁধতে চাই। তুমি যদি আমাকে সেই অনুমতিটা দাও।" এটা বলার পরও তখন আমার দিকে কেমন করে জানি তাকায়। ডাগর, ডাগর চোখে যখন আমার দিকে তাকায়, আমি তখন প্রথমত ভয় পেয়ে যাই। আল্লাহ! না জানি ও কোন একটা নেগেটিভ সিন ক্রিয়েট করে বসে। আমি তখন বললাম, "তুমি ব্যাপারটা খারাপভাবে নিও না।" ও আমাকে বলে, "আমি খারাপভাবে নিচ্ছি না। কিন্তু এটা আপনি কিভাবে বলতে পারলেন? তুমি কিভাবে বললে এটা?" আমি তখন বললাম যে, "দেখো আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না। তুমি তো জানো যে আমি আ মা মা আমি হচ্ছে দোকান থেকে টাকা চুরি করে এনে আমি আমার পক্ষেও আর ওই নোয়াখালীতে ফিরে যাওয়া সম্ভব না। আর তোমার পক্ষেও তো ওই নোয়াখালীতে ফিরে যাওয়া সম্ভব না। তো এখন আসলে কি করতে পারি? তুমি আমাকে বলো। আমার তো কোনো রকমের কোনো কিছু নেই।" ও তখন আমাকে বলে যে, "আমার অনেক স্বপ্ন আছে। আমার মিডিয়াতে কাজ করার।" নিজেই বলতেছে নিজে যে, "আমার সিনেমাতে কাজ করার, মিডিয়াতে কাজ করার অনেক স্বপ্ন আছে। তুমি যদি আমার সেই স্বপ্নটা পূরণ করায় দিতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। অ্যান্ড আমি জানি তোমার কাছে মোটামুটি এখনো প্রায় ৳৪,০০,০০০ মতো আছে। তুমি চাইলে এই টাকাটা দিয়ে আমাকে একটা নাটকে কাজ করার সুযোগ করে দিতে পারো।" আমাকে এটা বলে। আমি তখন বললাম যে, "তুমি নাটকে কাজ করবা?" ও বলে, "হ্যাঁ, তুমি যদি বলো তাহলে আমি নাটকে কাজ করব।" ওরকম করে আমাকে বলে। তো আমি তখন বললাম, "তাহলে আমরা আগে বিয়েটা করে ফেলি?" ও আমাকে বলে, "আচ্ছা ঠিক আছে।" তো ওর কিন্তু ওরকম কোনো কাগজপত্র নাই, আমারও কাগজপত্র নাই। আমরা শুধুমাত্র মানে হুজুরকে ওই যে হুজুর হয় না? হুজুরকে সাক্ষী করে দেন আমি তাকে বিয়ে করছি। বিয়ে করার পর আমরা ওখানেই পড়ে আছি প্রায় ৩ মাসের মতো আমাদের কেটে যায়। ৩ মাস ওর বাবা-মা মানে ওর যে মা আছে, আমারও তো মা, দেন আমার বাবা কারো সাথে কারো কোনো যোগাযোগ নাই। ৩ মাস পরে আমি এই ৩ টা মাস পরে আমার বাবাকে একদিন কল করি
অ্যান্ড কল করার পরে বড় ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই। এর মাঝে বড় ভাই আবার বিয়ে করছে। বড় ভাই বিয়ে করে বড় ভাই নোয়াখালী শহরেই থাকতেছে এবং বড় ভাইয়ের বিয়েটা অনেক কাকতাড়ুয়াভাবে হয়েছে। ভাইয়া পছন্দ করে ভাই নিজেই বিয়ে করছে। তো এটা আমার ভাইয়ের উপরে খুব রাগ। আমি নিজে পড়াশোনা বন্ধ করে দিয়ে আমি দোকানে চাকরি করে ভাইয়াকে টাকা পয়সা দিয়ে ভাইয়াকে পড়াশোনা করাইলাম। অথচ সেই ভাইয়া হঠাৎ করে বিয়ে করে ফেললো আর আমাকে জানাইলো না। এটার জন্য ভাইয়ের উপর আমার অনেক রাগ। তো যাই হোক, এরপর ভাইয়াকে আর কোনো কিছু বলতেছি না। বাবাকে কল করলাম। কল করে বললাম যে, "বাবা, এমন, এমন ঘটনা।" বাবা তো শুনেই আমার উপর খুব রাগ। "তুই এটা কীভাবে করলি? তোর বিবেক কীভাবে দিল? তোর বিবেক কি একটাবার বাধা দিল না? তুই কেমনে পারলি এমন একটা কাজ করতে?" মানে বাবা আমার উপরে খুবই গালাগালি করতেছে আমাকে। আমি তখন বাবাকে বললাম যে, "বাবা, তুমি আমার উপর রাগ দেখাও না। আমাকে গালাগালি করো না।" কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি কী করব। আমার মাথায় কিছু ছিল না। আমার বাবা বলে, "তুই এই মুখটা কেমনে সমাজে দেখাবি? কীভাবে তুই মানুষকে বলবি?" আমি তখন বললাম, "আমি বুঝতেছি না। তুমি আমাকে বলো আমার মা কেমন আছে?" উনি বলে যে, "হ্যাঁ, তোর মা ভালো আছে, কিন্তু জবার মা ভালো নাই। জবার মায়ের অবস্থা খুব খারাপ, অনেক অসুস্থ।" তখন বললাম যে, "উনি তো এখন আমার সম্পর্কে শাশুড়ি হয়। তুমি তার উপরে খেয়াল-টেয়াল রাখো, কী হয় না হয় এটা বলি।" আমার বাবা বলে, "তুই যেখানে থাকিস সেখানে ভালো থাকিস, টাকা-টুকা লাগলে আমারে বলিস।" আমি বললাম, "না, টাকা লাগবে না, তুমি চিন্তা করো না।" এমতো অবস্থায় দেন আমার তখন তার সাথে সম্পর্ক চলতেছে। আমরা স্বামী-স্ত্রী একসাথেই আছি। অ্যান্ড থাকার পর ওই যে সে বলল যে নাটকে কাজ করবে। নাটকে কাজ করার জন্য তখন আমি কি করি, এফডিসির একজন পরিচালক না উনি, মানে সেকেন্ড পরিচালক আরকি। উনার নামটা নাই বলি, ওই মানুষের সাথে কথা বলি যে, "ভাই, এমন, এমন ঘটনা। আমার বউ আপনাদের এই ডিপার্টমেন্টে কাজ করতে চায়। এখন আপনি কি বলেন?" উনাকে সবকিছু বলি। বলার পরে উনি তখন আমাকে বলে যে, "ঠিক আছে, সমস্যা নাই। মেয়েটাকে আসতে বলো বা আমি দেখি কেমন।" পরে আমি তাকে একদিন নিয়ে যাই। একদম সুন্দর করে সাজায়-টাজায় নিয়ে যাই। ওই পরিচালক তাকে দেখে খুব পছন্দ করে। আমাকে বলে, "হ্যাঁ, মেয়ে তো দেখতে অনেক সুন্দর এবং আমরা আসলে ক্যামেরার সামনে এরকম মেয়েদেরকেই প্রেজেন্ট করতে চাই, যাদের লুকিং, কথাবার্তা, স্মার্টনেস সব দিক থেকে মেয়েটাকে আমার ভালো লাগছে এবং আপনি যদি বলেন আমি ওকে নিয়ে কাজ করব।" আমাকে এটা বলে। আমি তখন বলি, "আলহামদুলিল্লাহ।" এবং উনি আমার কাছে টাকা চায় ৳2,00,000। একটা নাটকে ওকে কাজ করাবে, ৳2,00,000 দিতে হবে এবং নাটক না, সরি, এটা ছিল একটা অ্যাডের আরকি, একটা কোম্পানির অ্যাড ছিল। ওই অ্যাডে ৳2,00,000 দিতে হবে, দেন ও কাজ করবে। ১ম অ্যাডে ও নিবে এবং এরপর থেকে ও নাটকে আস্তে, আস্তে যাবে। এমনটাই আমাকে বলল। তো আমি তখন বললাম যে, "আচ্ছা, ঠিক আছে, ফাইন।" পরে ওই প্রস্তাবে আমি তখন রাজি হয়ে আমি আমার বউকে ওভাবেই প্রেজেন্ট করাইতেছি। ওকে নাচ শিখাইতেছি এবং যতটুকু মিডিয়াতে কাজ করার জন্য যতটুকু নিজের ফিটনেস তৈরি করা দরকার ওভাবে তৈরি করাচ্ছি। মানে সবভাবে আমি তাকে খুব পারফেক্টলি তৈরি করি। প্রায় ৬ মাসের মতো আমি তখন ওইখানে আরেকটা মুদির দোকানে চাকরি নিয়ে নেই। কারণ আমি ওই মুদিমালের ব্যবসাটা অনেক ভালো বুঝতাম এবং এটার প্রতি আমার অনেক এক্সপেরিয়েন্স আছে। প্রায় ৭-৮ বছরের এক্সপেরিয়েন্স। এজন্য একটা মুদির দোকানে আমি গেলে আমার চাকরি হয়ে যায়। আমি সেই দোকানে চাকরি করি এবং তাকে মোটামুটিভাবে ওভাবে আমি প্রেজেন্ট করতেছি। তৈরি করতে, করতে পরে আমি তখন কি করি, ওই অ্যাডের জন্য টাকাও দিই, সবকিছুই করি। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে, ওই যাকে আমরা টাকা দেই, এই মানুষটা কি করে, এই অ্যাডটায় অন্য একটা মেয়েকে দিয়ে করায় ফেলে। নতুন একটা মডেলকে দিয়ে করায়, আমার বউকে নেয় না। মানে জবাকে নেয় না। তো না নেওয়ার পর আমার ভিতরে তখন অনেক রাগ ঢুকে যায় যে, "কি ব্যাপার? আমি টাকা দিলাম অথচ আমার টাকা নিল না, আমার সাথে ইয়ে করল না।" পরে আমি ইনকোয়ারি করতে যাই যে আমাদের নোয়াখালীর মানে ডিরেক্টর বা নোয়াখালীর শুনেছি অনেকেই নাকি মিডিয়াতে কাজ করে। তাহলে কারো না কারো সাথে তো আমার পরিচয় হবে। যেহেতু আমি এফডিসিতে এতবার যাতায়াত করছি, গেছি, ছিলাম, তাহলে আমার কারো না কাউকে আমি খুঁজে পাবো। পরে আমি নিজের তত্ত্বাবধানে খুঁজতে, খুঁজতে আমাদের নোয়াখালীর একজন প্রডিউসারকে পাই, নোয়াখালীরই। ওই ভাইয়ার নামটা নাই বলি। ওনার সাথে কথা বলি যে, "ভাইয়া, এমন, এমন ঘটনা।" আমি ওনাকে সবকিছু বলি। ওনার বাসায় যাই। বাসায় গিয়ে বলে। উনি তখন আমাকে বলে, "সেই নামটা বলো।" আমি যখন তার নামটা বলি, তার নামটা বলার পর উনি বলে, "আরে, সে তো কোনো ইয়েই না। সে কোনো পরিচালক না, কোনো সেকেন্ড পরিচালক, সে তো লাইটিং ম্যান। মানে শুটিংয়ের সময় মানে লাইটিং যেটা, ওটা লাইট করে আরকি, লাইটিং দেয়।" আমি তখন বললাম যে, "কি বলেন? আমি তো জানি যে উনি পরিচালকই।" পরে বলে যে, "না, না, না, সে কোনো পরিচালক না। আচ্ছা, দাও তার নাম্বারটা, আমি কথা বলি।" পরে উনি কল দেয়। কল দিলে উনি যখন বলে যে, "দেখ, তুই এটা কেন করলি? তার টাকা ফিরিয়ে দিতে হবে এসে।" উনি তখন টাকা ফিরিয়ে দেয় না। টাকা ফিরিয়ে দেন, উনি যে টাকা নিছে এটা উনি অস্বীকার করে যে, "না, আমার কাছ থেকে কোনো টাকা নেয় নাই।" এটার পিছনে দীর্ঘদিন ঘোরার পরে আমার নোয়াখালীর ওই যিনি প্রডিউসার ছিল, উনি তখন তাকে বলতেছিল যে, "দেখ, তুই যদি টাকা ফিরিয়ে দিয়ে দে, না দিলে এই মেয়েটাকে যেমনে পারিস অন্য কোনো একটা জায়গায় ভালো একটা কাজের ব্যবস্থা করে দে। আর যদি না দেস তাহলে তোর খবর আছে। হ্যাঁ, তোরে আমি লাইটিং ম্যানে রাখবো না, আমি তোর চাকরি খাবো। তুই খেয়াল রাখিস, আমি শিল্পী সমিতির কাছে তোর নামে বিচার দিব।" এটা যখন ধমকাধমকি করে তখন ওই ভদ্রলোক বলে, "আচ্ছা, ঠিক আছে, তার ওয়াইফকে আমার কাছে নিয়ে আসেন।" পরে আমি আমার ওয়াইফকে আবারও উনার কাছে নিয়ে যাই। বেহাইয়ার মতো নিয়ে যাই। কারণ আমার বউ তো আমাকে জ্বালাইতেছে যে ওইটা হবেই। এটা তাকে করাই লাগবে। সে লাইফে এটা হতেই হবে। ওর জ্বালায় তো আমি শান্তি পাইতেছি না। পরে আমি কি করি, আবারও নিয়ে যাই। ওইখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তো পরিচালক তার সাথে কথাবার্তা বলে সবকিছু বলে যে, "ঠিক আছে, তুমি চিন্তা করো না। তুমি সব দিক থেকে পারফেক্ট এবং আমি এটা নিয়ে তোমার জন্য কাজ করব।" এভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে সবকিছু করে দেন। তাকে একটা নাটকের মানে সাইড নায়িকা হিসেবে নিয়ে নেয়।
একটা নাটকের অনেক বড় নাটকটা অনেক ভালো পাবলিসিটি একটা ধারাবাহিক নাটক ছিল। ওই নাটকের সাইড নায়িকা হিসাবে নেওয়ার পরে ওখানে কাজ করতেছে। কাজ করতে, করতে মোটামুটি ভালো পরিচিতি পেয়ে যায়। এরপর আমি যখন এলাকাতে যাই, যাই পরে মানে মোটামুটি সবাই ওকে চিনে, একটা আমি চিনি সবাই জানে। আমি যখন আমার বাবার সাথে কথা বলি যে, "বাবা দেখেন, ওকে তো এখন মোটামুটি সবাই চিনে, ওর তো পরিচিতি ভালো। সব দিক থেকে অনেক পারফেক্ট। এখন একটা কাজ করি, আমি ওকে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসলে তো কোনো প্রবলেম নাই। তাহলে তো ওর এখন একটা ভালো অবস্থানে আছে। বাড়িতে নিয়ে আসলে সমস্যাটা কি?" আমার বাবা তখন বলতেছে, "না, না, না, ওকে বাড়িতে আনা যাবে না। বাড়িতে আনলে আরো সমস্যা হয়ে যাবে। যেহেতু শত হোক, এরপরে সে তোর সৎ বোন। এটা এলাকার মানুষ কোনোভাবেই মেনে নিবে না। তুই তাকে বাড়িতে আনিস না।" বাবা আমাকে মানা করে। এবং আমি তখন জবাকে বললাম, জবাও তখন মোটামুটি গ্রামে যেতে রাজি না। জবার কথা হচ্ছে ও ওখানে থাকবে, এখানেও কাজ করবে। এমত অবস্থায় করতে, করতে ওদের মানে ওইখানেরই একটা পরিচালক, মানে পরিচালক না, যিনি হচ্ছে স্পন্সর করে বিভিন্ন নাটকের টাকা দেয় আরকি। উনার সাথে প্রযোজক যাকে বলে, ওই প্রযোজকের সাথে মোটামুটি ওর একটা ভালো সম্পর্ক হয়। উনার বাড়িও ছিল নোয়াখালীতে এবং তিনি মোটামুটি অনেক মানে বংশধর একটা মানুষ আরকি। অনেক বংশধর। উনার ছেলে-টেমিলি আছে। উনি শখ করে একটা নাটকের প্রোডিউসার হয়, কিন্তু উনি থাকতো ইংল্যান্ডে। মানে ইংল্যান্ড প্রবাসী ছিল, ইংল্যান্ডে দীর্ঘ বছর ছিল এবং সেখান থেকে উনি বাংলাদেশে আসছে এবং আসার পরে দেন উনি এই কাজটা করছে। আবার বিবাহিত, তার বউ আছে, বাচ্চা আছে। ওই আমার বউ তার সাথে মোটামুটি একটা ভালো লিঙ্ক আপ তৈরি করে। যেহেতু উনি নতুন করে অনেক বেশি টাকা-পয়সা নিয়ে মাঠে নামছে, তাহলে সে হচ্ছে অনেকগুলো নাটক-টাটক বানাবে। সেখানে হয়তো আমার বউ কাজ করবে। আমার বউকে হয়তো কাস্টিং দেবে, নতুন কাজে দেবে। এইটা মনে করে আমার জবা তখন তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে উনি আমার বাসায় আসে। আমার বাসায় আসে, খাওয়া-দাওয়া করে, আমার বাসায় থাকে। আমার সাথে তার একটা ভালো বন্ডিং, একটা ভালো সম্পর্ক হয়। হওয়ার পরে এইভাবে তখন উনি কি করে, উনি আরেকটা নাটক নিয়ে কাজ করে এবং সেখানে উনি জবাকে মোটামুটি সাইড রোলার হিসাবে দেয়। হচ্ছে সাইড নায়িকা হিসেবে জবা ওখানেও ভালোই পারফরম্যান্স করে, ভালো অভিনয় করে। এইভাবে সময়টা কাটলো। যখন শেষের দিকে গেল, যাওয়ার পরে জবা কি করতো, উনার সাথে উনার বাড়িতে যাইতো। মানে নাটকটা তো আসলে গ্রামীণ ছিল। পুরোটা নাটকে গ্রামীণ সিনারি ছিল। তো জবা বেশিরভাগ সময় গ্রামে থাকতো। এই নোয়াখালীতেই থাকতো। আমি তখন হচ্ছে এখানে থাকতাম। মানে ঢাকাতে থাকতাম, ও নোয়াখালীতে থাকতো। আর ওই সময় কিন্তু আমি কোনো কাজ-টাজ করতাম না। মিথ্যা কথা না, সত্যিই যে আমি কোনো কাজ-টাজ করতাম না। সমস্ত টাকাই জবাই আমাকে দিত। আমি যে বাসায় থাকতাম, বাসা ভাড়া থেকে শুরু করে আমাদের খাওয়া-দাওয়া সমস্ত কিছু জবা দিত এবং ও আমাকে সবসময় বলতো যে, "তুমি চিন্তা করো না। আমি সংসার চালাবো। তোমায় ভয় পাওয়ার কিছু নেই যে তুমি কাজ করো না বলে আমি তোমাকে ছেড়ে যাবো বা কাজের জন্য তোমার মনে কষ্ট থাকবে। এরকম কিছুই না। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। তুমি জাস্ট তোমার জায়গায় ঠিক থাকো অ্যান্ড সবকিছু আমি করব। তুমি ভেবো না।" আমাকে এটা সেটা বোঝায়। তো ও যেহেতু আমাকে এভাবে বলে, আমি তার কথা শুনেছি, ঠিক আছে, ও যেভাবে বলছে এভাবেই হবে। ওর কথাবার্তা আমি শুনতেছি। দেন ও তখন করলো কি, এইভাবে আমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করলো, খুব ভালো একটা রিলেশন বিল্ড আপ করে ও ওর মতো করে ওইখানে নোয়াখালীতে যাচ্ছে, পরিচালকের বাড়িতে যাচ্ছে, কাজ-টাজ করতেছে, ভালোই করতেছে, আমি এদিকে চলতেছি। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল আমাদের মাঝে। তখন আমার কাছে কেমন জানি একটু পরিবর্তন মনে হলো। মানে স্বামী-স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক বা একটু মিল মহব্বত এটা আগের মতো হচ্ছে না। মানে কেমন জানি ও আমার কাছ থেকে একটু নিজেকে গোটায় রাখতেছে। দেখা যায় কি যে পুরো ১ মাস আমাদের একবারও স্বামী-স্ত্রীর সম্পর্ক হয় না। ও আমাকে দেয় না। কেমন জানি একটা মানে ওর কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি এক্সপেন্সিভ একটা জিনিস। আমি ওর কাছ থেকে এটা পাই না। না পাওয়ার পর আমার কাছে তখন খুব খারাপ লাগে যে, "কি ব্যাপার, ও আমার সাথে এরকমটা কেন করে?" আমি তখন বারবার বলি যে, "তুমি এটা আমার সাথে এটলিস্ট করতে পারো না। আমি তোমার কাছ থেকে এটা আশা করি না।" ও আমাকে বলে, "তুমি প্লিজ আমার কাছ থেকে দূরে থাকো।" ও আমার কাছ থেকে জাস্ট নিরাপদ দূরত্ব বজায় রাখতেছে। মানে আমার কাছে আসতে চায় না। আমার কাছ থেকে অলওয়েজ দূরে থাকে। পরে আমি ভাবলাম যে কি করা যায়? মানে কি করলে আমি তাকে পেতে পারি? তখন আমার কাছে মনে হলো যে আমি তাকে নাটক-ফাটক থেকে সরিয়ে নিয়ে আসবো। তখন কিন্তু আমাদের অনেক টাকা-পয়সা হইছে। ওর অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে ভালো টাকাই আছে। তখন আমি ভাবলাম যে ওর এইসব জায়গায় আমি রাখবো না। রাখলে আমি তাকে হারায় ফেলবো। সে একটু, একটু করে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। মানে সময় যত পার হচ্ছে সে ততটাই আমার কাছ থেকে দূরে সরতেছে। সো আমি তাকে এগুলোতে রাখবো না। আমি তাকে এগুলো থেকে সরায় নিয়ে আসবো। এবং সরাই নিয়ে এসে আমি তাকে নিয়ে সংসার করবো। আমার এত কিছুর দরকার নাই। অ্যান্ড ওই অবস্থায় আমি তখন তাকে বললাম যে, "জবা, তুমি একটা কাজ করো। আমাদের তো এখন টাকা-পয়সা সবকিছুই হইছে। আলহামদুলিল্লাহ তোমারও ভালো পরিচিতি হইছে। এখন তুমি একটা কাজ করো। তোমার এই নাটকের আর দরকার নাই। তুমি এই রাস্তাটা থেকে সরে চলে আসো। তোমার আর নাটক-ফাটকে তৈরি করতে হবে না। নাটকে কাজ করতে হবে না। সবকিছু তুমি বাদ দাও।" এটা বলি। বলার পর আমাকে বলতেছে, "কি বললা তুমি?" এভাবে বলে, "কি বললা তুমি?" আমি বললাম যে নাটক ছেড়ে দেওয়ার জন্য, নাটকে কাজ না করার জন্য। ও আমাকে বলে, "তুমি এত বড় সাহস, তুমি আমাকে এই কথা বলতে পারলে ডিরেক্টলি?" আমি তখন বললাম যে, "জবা দেখো, আমি তো ভালোই কথা বলতেছিলাম।" কারণ ও আমাকে বলে যে, "আরে তুই যে খাস, তোর এই খাবারের টাকা কোত্থেকে এটার কোনো খবর লইছস?" এভাবে বলে। আমি তখন বললাম যে, "আরে বাবা, খাবারের টাকা কোত্থেকে আসবে? মানে এটা তুমি কেমন কথা বলতেছো?" ও আমাকে বলে, "আমি একদিন এই মিডিয়াতে রাজত্ব করব। ছেলেদের
ছেলেদের ফোনে ফোনে আমার ছবি থাকবে। আমি একদিন এই শহরে রাজত্ব করব, আমি একদিন সিনেমাতেও কাজ করব এবং আমার সিনেমা সারা বাংলাদেশ নয় কলকাতাতে পর্যন্ত চলবে, ইন্টারন্যাশনালি চলবে এবং এই স্বপ্ন আমি পূরণ করবই করবো। তোর যদি আমার সাথে থাকতে ইচ্ছে হয় তুই থাক, আর যদি থাকতে ইচ্ছে না হয় তাহলে তুই আমার কাছ থেকে চলে যা। এটাও আমাকে বলে। বলার পরে আমার ভিতর তখন খুব রাগ লেগে যায়। কিরে তুই আমার সাথে এরকম বিহেভ তুই কেন করতেছিস? মানে এরকম আমি তখন তাকে একটা অভিশাপ দিই, শোন এই জগতে তোকে আমি এনেছিলাম। আমি নিজে দোকান থেকে টাকা চুরি করে এনে আমি তোর বাচ্চা অপারেশন করাইছি, তোরে আমি মিডিয়াতে ঢুকাইছি। সমস্ত টাকা আমি তোকে দিছি। তুই একটা কথা মনে রাখিস, তুই যদি আমার ছাড়া আমার সাথে বেইমানি করিস তুই কোনোদিনও সুখী হতে পারবি না। এরপর থেকে জব আর ঘরেই আসে না। দেখা যায় ৫ দিন ৬ দিন কেটে যাও, একবার বাসায় আসে না। আজকে এখানে তো কালকে এখানে, পরশুদিন এই জায়গায়, একেক দিনও একেক জায়গায় থাকতেছে। ও আর মানে বাসায় আসে না, বাসায় কমপ্লিটলি আসে না। পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি কিসের আশায় এই বাসায় পড়ে আছি, মানে কিসের কারণে পড়ে আছি। আমি যে ঘরে পড়ে থাকি কার জন্য? আমার তো একটা সন্তানও নাই যে একটা বেবি থাকবে, আমি বেবিটাকে নিয়ে সময় কাটাবো বা কিছু একটা। আমি মানুষের কাছ থেকে যারা যারা অন্য অন্য লাইনে ওই মিডিয়াতে কাজ করে তাদের মুখ থেকে আমার বউয়ের প্রশংসা শুনতেছি যে আমার বউ আজকে এখানে থাকতেছে, কালকে ওখানে থাকতেছে। আমার ভালোই লাগে এবং বিশেষ করে ওই ইংল্যান্ডের মানে প্রযোজকের সাথে ওর সম্পর্কটা এতটাই মধুর হয়ে গেছে, এটা আসলে মানে বলে বোঝানো যাবে না আরকি। আমি তখন ভাবলাম যে না আমি আর এখানে থাকবো না। এক বুক দুঃখ, কষ্ট আর যন্ত্রণা নিয়ে আমি তখন ওই রাজধানী ঢাকা ত্যাগ করে চলে আসি নোয়াখালীতে। আমার বাড়িতে চলে আসি। আসার পর আমি আর তার সাথে কোনো যোগাযোগ করি না। মা তো আমার উপরে রাগ, আমার সৎ মা আমার উপরে রাগ। মানে ওর যে অরিজিনাল মা, আর ওর নিজের মায়ের সাথেও কখনো কথা বলে না। ওর নিজের মায়ের সাথেও কখনো কথা বলে না এবং আমার মাও আমার উপরে রাগ। আর আমি তো এলাকাতে মুখ দেখাইতে পারি না। মানে এলাকার সব মানুষের মুখে মুখেই কথা একটা যে আমি এত বড় খারাপ কাজটা কিভাবে করলাম? কেন আমি এত বড় খারাপ কাজটা করলাম? মানে সবাই আমাকে খুব খারাপভাবে দেখতেছে। আমার এলাকাতে যত গণ্যমান্য ব্যক্তি আছে, যত মানুষ আছে, সবাই একটা কথাই বলতেছে যে আমি নাকি বেয়াদব হয়ে গেছি, আমি এমন কাজ কিভাবে করলাম? আমি মসজিদে নামাজ পড়তে যাই না। নামাজ পড়তে গেলে ইমাম সাহেব আমাকে বের করে দেয় যে আমি নাকি বোনকে বিয়ে করছি। এটাই আমার অপরাধ। আমি নামাজও পড়তে পারি না। যে দোকানে চা খাবো আমার চায়ের কাপে অন্য কেউ চা খায় না, এমন অবস্থা। এরপরেও ভাবলাম যে আর যা, মানুষ বললেই তো বলুক, তা থেকে আসা যায়। আমি আমার জায়গায় ঠিক থাকবো, এটাই বড় কথা। আমি আর কারো কথা শুনি না, আমি নিজের জায়গায় নিজেই ষোলো আনা বুঝি। এরপরে এমন করে চলতেছে, এমন করে দিন আর রাতগুলো কাটতেছে। আমি আর কাউকে কেয়ার করতেছি না। কাউকে কেয়ার করতেছি না। এমন করে কাটতে, কাটতে আমি তখন লোকমারফতে খবর পাইলাম যে আমার বউ জবা নাকি ওই ইংল্যান্ডের ওনার নাম ছিল পলাশ, নামটাও বলি। ওই পলাশ ভাইকে নাকি ও বিয়ে করছে। বিয়ে করছে এবং মোটামুটি পারিবারিকভাবে বলতে মানে কেমনে বিয়ে করছে এবং সে নাকি এখন নোয়াখালীতে ওই পরিবারেই থাকে। ওই পরিবারেই থাকে এবং ওই পলাশ ভাই নাকি তাকে মিডিয়া থেকে নিয়েও আসতো, নাকি এখন আর মিডিয়াতে কাজ করে না। বেশ কিছুদিন পরে এই নিউজটা আমি পাইলাম। তো আমি তখন চিন্তা করলাম যে আমি তারে নায়িকা বানালাম, এই পথে আমি তারে আনলাম। এরপরে আমি তার জন্য এত কিছু করলাম। আমি তারে বললাম যে তুমি এটা ছেড়ে দাও, এটা করো না। ও আমার কথা শুনলো না, আমার কথা মানলো না। ও নিজের মতো করেই এটা কন্টিনিউয়াসলি করে গেল। আর এখন পলাশ ভাই যখন বলল তখন ও ছেড়ে দিল। মানে কত বড় অমানুষ, কত বড় বেইমান হলে এই কাজটা করতে পারে। আমার ভিতরে তখন খুব কষ্ট লাগলো যে এটলিস্ট আমি এমন একটা মানুষের সাথে ছিলাম, এমন একটা মানুষকে আমি বিশ্বাস করেছিলাম। ও আসলে একটা বেইমান ছিল, প্রতারক ছিল। স্বার্থের জন্য ও আমার কাছে আসছিল। আমি তখন আর তাকে ভুলেই গেলাম একরকম। তার সাথে কোনো যোগাযোগ রাখতেছি না। প্রায় এভাবে ১ বৎসরের মতো কাটে। এতে আমার বাবা-মা সবাই আমাকে খুবভাবে ধরতেছে, "তুই বিয়ে কর, তুই বিয়ে কর। তুই বিয়ে করবি না কেন? তোকে বিয়ে করাই লাগবে।" আমি বিয়ে করতেছি না। আমার কথা হচ্ছে আমার জীবনটা যেহেতু নষ্ট হয়েই গেছে, আমি জীবন আর কখনো কারো সাথে জড়াবো না। আমি এমন করেই কাটাই দিচ্ছি। বিয়ে-শাদী করতেছি না। টুকিটাকি মানুষের কাজ-টাজ করি। তখন আমি ওই যে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে লাইটিং-টাইটিং এটা সেটা টুকটাক কাজ-টাজ করতাম ওরকম। বাট প্রফেশনালি কোনো কাজের সাথে জড়িত না। মানে এরকমভাবে মিশা যায়। পরিশেষে অনেকদিন পরে প্রায় ১ বছর পরে একদিন আমার নাম্বারে একটা কল আসে unknown নাম্বার থেকে। কল আসে, আমি তখন রিসিভ করে আজকে এত বছর পরে আমার জবা নানি আমাকে কল করছে। আমাকে বলে, "আমাকে চিনতে পারছো?" কণ্ঠ শুনে আমি বললাম যে, "হ্যাঁ, চিনব না কেন? জবা। বিপদে পড়ছো?" ও আমাকে বলে, "না, বিপদে পড়ি নাই। আমি তোমার সাথে একটু দেখা করতে চাই।" এটা আমাকে বলে। তো আমাকে যখন এটা বলে আমার সাথে দেখা করতে চায়, আমি তখন বললাম যে, "আমার সাথে দেখা করবা কেন? কারণটা কি?" ও আমাকে বলে যে, "একটু কারণ আছে। তুমি প্লিজ আমার সাথে একটু দেখা করো।" এটাও আমাকে বলে। আমি তখন বললাম যে, ফাইন ঠিক আছে দেখা করব। কিন্তু কারণটা কি? ও বলে, "কারণ নাই।" এভাবে করে। মানে আমি তখন বললাম, "ঠিক আছে।" একটা রেস্টুরেন্টে ঠিকানা দিলাম। ওখানে যেয়ে ও তখন আসে
এবং আসার পরেও মাগরিবের সময় ও আমার পা ধরে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, প্রচণ্ড রকমের কান্নাকাটি, যে দেখো দেখো হচ্ছে মনসুর আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, এবং আমি কেন জানি নিজেকে অনেক অপরাধী মনে করতেছি, আমার আসলে আমি সরি সব কিছুর জন্য, তুমি আমাকে ক্ষমা করে দাও, শুধু তোমার জন্য আজকে আমি জীবনের এই পর্যায়ে আসছি এবং আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। এটা বলে খুব কান্নাকাটি, প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম যে দেখো আমি তো তোমাকে কিছু বলি নাই, তোমার উপরে আমার কোনো অভিযোগও নাই, কোনো ক্ষোভও নাই, বা আমি তো কারোর কাছে কমপ্লেনও করি নাই, তুমি আমার কাছে ক্ষমা কেন চাইতে আসছো? আমাকে বলে আমি নিজের মনটাকে বুঝাইতে পারতেছি না, আমার নিজের ভিতরে খুব বেশি কষ্ট হচ্ছে, আমি গিল্টি ফিল করতেছি অ্যান্ড আমি এটা থেকে মুক্তি চাই, তুমি আমাকে মাফ করে দাও, হাতে পায়ে ধরে কান্নাকাটি করে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার উপরে কোনো অভিযোগ নাই অ্যান্ড আমি তোমার উপরে কোনো রাগও নাই, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিলাম। অ্যান্ড ও আমাকে বলে, "তুমি শুধু আমাকে মাফ করে দিলে হবে না, আমার সাথে তুমি কথা বলতে হবে। আমি তোমার সাথে মাঝে, মাঝে কথা বলবো।" তো আমি বললাম, "কেন? তোমার পলাশ সাহেব কি ভালো না? তার সাথে কথা হয় না?" ও বলে, "কথা হয় ঠিক আছে, কিন্তু ও তো জানো ওর বউ আছে এবং হচ্ছে মানে আমি ওর সাথে কীভাবে, আমার ভালো লাগে না। প্লিজ তুমি আমার সাথে একটু কথা বলো।" এরকম করে আমাকে বলে। আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে, তাহলে বলবো। সমস্যা কি? যদি তোমার মনে কষ্ট থেকেই থাকে তাহলে বলবো।" আমি তারপরেও কিন্তু বেহায়ার মতো সব মেনে নিলাম। সেদিন তার সাথে থাকলাম, কথাবার্তা বললাম, বলে রাত ১০টার দিকে আমি তখন ঘরে আসলাম। আসার পর আমি চিন্তা করতেছি, ও কি আসলে আমার কাছে ক্ষমা চাইলো? ওর মনে কি আসলেই কষ্ট? কি অনুশোচনায় ভুগতেছে? আমি তখন চিন্তা করলাম যে ঠিকই, হয়তো ওর পেটে বাচ্চা নিয়ে আমার কাছে আসছিল, বাচ্চা অপারেশন করাইলাম। ওরে আমি জীবনের এত ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসলাম। এইজন্য হয়তো সে একটু অনুতপ্ত, একটু কষ্ট পাইছে। এজন্য মনে হয় আমার কাছে ক্ষমা-টমা চাইছে। যাই হোক, ঠিক হয়ে যাবে। এরকম করি অ্যান্ড তখন সে আমাকে কন্টিনিউয়াসলি কল করে যে, "মনসুর কি করো? কেমন আছো? খাইছো কিনা? ভালো আছো কিনা?" এরকম করে টোটালি ১ সপ্তাহ আমার সাথে কথাবার্তা বলে এবং খুব ভালো একটা সম্পর্ক তৈরি করে। আমার প্রতি এত টেক কেয়ার কিন্তু বিয়ের পরেও কখনো দেখায় নাই। এত যত্ন, এত সেবা, এটা বিয়ের পরেও কিন্তু ছিল না। বাট ইদানিং আমাকে এতটা টেক কেয়ার করতেছে, এতটা যত্ন করতেছে। তো প্রত্যেকটা কথা আমি শুনলাম। শোনার পরে দেন ও আমাকে একটা সময় বলতেছে যে, "তুমি একটা কাজ করো, আমি তোমার সাথে অমুক জায়গায় আমার একটা নাটকের শুট আছে, ওইখানে আমি যাবো।" এটা বলে। তো আমি তো বললাম যে, "তুমি নাকি নাটক ছেড়ে দিয়েছো, কাজ করো না?" এটা নিউজ পাইলাম। ও আমাকে বলে, "হ্যাঁ, ছেড়ে দিয়েছি। কিন্তু নতুন করে একটা নাটকে কাজ করব তো, অমুক বাড়িতে অমুক জায়গায় একটা শুটিং স্পটের ঠিকানা দিয়ে তুমি ওখানে আইসো।" আমাকে এটা বলে। তো যখন বলে আমি তখন যাই দুপুরবেলা। গিয়ে দেখলাম যে ওই বাড়িতে কোনো নাটকের কাজ হচ্ছে না এবং পুরোপুরি বাড়িটা ফাঁকা। ওখানে যাওয়ার পরে আমি ওকে পাইলাম, ও আরও ২ টা মেয়ে বসে আছে নানি গেটে। দেখি বললাম যে, "কি ব্যাপার? তুমি বললা যে এখানে নাটকের কাজ হবে, তুমি কাজ করবা। যেহেতু আমি কাউকে দেখতে পাচ্ছি না। তো বাড়ি তো পুরোই ফাঁকা।" ও আমাকে বলে, "আমি আসছি, তোমার সাথে আমার একটু একান্ত সময় কাটাতে ইচ্ছে করতেছে।" এরকম করেই বলে। তো আমি তখন বললাম যে, "মানে একান্ত সময় কাটাবো মানে?" আমি তোমার কথা ঠিক বুঝতে পারি নাই। ও আমাকে বলে, "দেখো আমি তোমাকে এই পর্যন্ত জীবনে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমি তোমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছি। আমি তোমাকে বঞ্চিত করতে চাই না।" এটা বলেও একদম কান্নাকাটি, একদম অবিকল কান্নাকাটি করে আমার হাতে পায়ে ধরেও আমাকে বলতেছে যে, "একটা রাতও আমার সাথে থাকবে এবং এই মনোরম পরিবেশে আমার সাথে থাকবে। ওকে আমি সিনেমাতে কাজ করার সুযোগ করে দিয়েছি, কিন্তু ও আমাকে তার জীবনে কিছুই দেয় নাই। একটা রাতও আমাকে গিফট করতে চায় এবং মধুর মতো করে।" এবং ভিতরে যাওয়ার পর আমি দেখলাম একটা রুম ও এত সুন্দর করে সাজিয়েছে, একদম বাসর ঘর এত সুন্দর হয় না। এটা মানুষ যখন বাসর ঘর করে, বাসর ঘরটা এত সুন্দর হয় না। ওই রুমটাকে এত সুন্দর করে সাজাইছে। একদম চারদিকে বাতি-টাতি দিয়ে এত সুন্দর করে জাঁকজমট করছে। মানে দেখার মতো একটা রুম বানাইছে। আমি তখন রুমের মধ্যে ঢুকে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর করে কেন ও রুমটাকে সাজাইলো? আমি তখন বললাম যে, "কি ব্যাপার? তুমি এত সুন্দর করে রুমটাকে এত জাঁকজমট করে সাজাইলা। মানে ঘটনা কি? কোনো ঘটনা আছে নাকি?" ও বলে, "না, কোনো ঘটনা নাই। সাজাইলাম। কেন আমি সাজাইতে পারি নাকি?" আমি বললাম, "না, তা তো পারো ঠিক আছে। কিন্তু হঠাৎ করে এরকম?" ও বলে, "না, আমি এমনিই করছি। তোমার সাথে আমি এই রাতে থাকবো।" এটা ওর আ আ আশা। তো যাই হোক, এরপরে ওই রাতেও আমার সাথে থাকলো এবং আমাদের মাঝে সমস্ত রকমের সম্পর্কগুলো হলো। তো হওয়ার পরে এরপর থেকে কন্টিনিউয়াসলি আমাকে বলতো যে, "তুমি এই জায়গায় আসো, আমি তোমার সাথে দেখা করব। ওই জায়গায় আসো, আমি তোমার সাথে দেখা করব।" আমি তার সাথে যাইতাম, দেখা করতাম এবং ও আমার সাথে এই সম্পর্কটা করতো এবং আমি একটা সময় খুব খেয়াল করে দেখি যে শুধুমাত্র একটা অবৈধ সম্পর্ক করার জন্যও আমার সাথে দেখা করতো। অন্য কোনো কারণ এথরিটি কিন্তু ওর মাঝে ছিল না। এটাই ছিল ওর টার্গেট এবং এটা কেন করতো আমি এটা বুঝতে পারি না। এরকম করতে, করতে অনেকগুলো মাস কেটে যায়। কেটে যাওয়ার পরে আমি একটা সময় তাকে খুব ডিপলি জিজ্ঞেস করলাম যে, "তুমি আমার সাথে এই কাজটাই করো। তুমি ওনাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করতেছো না কেন? তুমি আমাকে বিয়ে করো। আমাকে বিয়ে করলে তো তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তুমি আমাকে কেন বিয়ে করতেছো না? তুমি আমাকে বিয়ে করো।" ও আমাকে বলে, "আমি করব। সময় হলে আমি তোমাকেই বিয়ে করব। আমি তোমাকেই বিয়ে করব।" এইটা সেটা বলে। বলার পরে আমার কাছে ব্যাপারটা কেমন জানি অনেকটা সন্দেহ লাগে। সন্দেহ লাগার পরে ওরই একটা বান্ধবী আছে। আমি ওই মেয়েটার নাম না বলি। ওই মেয়েটারও মিডিয়াতে কাজ করে। ওই মেয়েটা একদিন আমাকে ফোন করে। ফোন করে বলে, "ভাইয়া, আপনি আর কত ইউজ হবেন? আপনার কি লজ্জা করে না?" আমাকে ফোন করে বলে, মেয়েটা নিজেই বলে।
তো আমি তখন বললাম যে, "বোন আমাকে এরকম করে তুমি কেন বলতেছো? আমি ইউজ হচ্ছি বলে আপনি ইউজ হচ্ছেন, আপনি তো এখনো ইউজ হচ্ছেন। স্টিল আপনাকে ও ইউজ করে যাচ্ছে। আপনি কেন বুঝতেছেন না?" আমি তখন বললাম যে, "একটা মেয়ে আমার কাছে আসে, স্বামীর ঘর থেকে আমার সাথে থাকে, তাহলে আমাকে ইউজ সে কিভাবে করে? আমি তাকে ইউজ করি।" পরে বলে, "না রে বলদ, সে আপনাকে ইউজ করতেছে।" আমি তখন বললাম, "কিভাবে?" তখন ওই মেয়েটা আমাকে বলে যে, "ভাইয়া শোনেন, ওর একটা বাচ্চা দরকার। ওর একটা বেবি দরকার। কিন্তু ওই বেবিটা একটা বিশ্বাস্ত মানুষের কাছ থেকে নেওয়া দরকার। এজন্যই আপনাকে ব্যবহার করতেছে।" আমি তখন বললাম যে, "বিশ্বাস্ত একটা মানুষের কাছ থেকে ওর বেবি নেওয়া দরকার? আই এম সরি, আমি আসলে ব্যাপারটা বুঝতে পারলাম না। তুমি কি বললা?" ও তখন আমাকে বুঝাইয়া বলে যে, "শোনেন, ওর হাসব্যান্ডের অনেক বড় একটা সমস্যা আছে। বিয়ের পরে ওর ফার্স্ট ওয়াইফ মানে বলতেছে পলাশ সাহেবের যে ১ম বউ হইছে, ওইখানে একটা ছেলে সন্তান হইছে। হওয়ার পরে পলাশ সাহেবের একটা অনেক বড় রোগ হইছে এবং ইংল্যান্ডে এই রোগটা হয়। হওয়ার পরে উনার হরমোন নষ্ট হয়ে যায়। মানে বাচ্চা হওয়ার জন্য একটা পুরুষের যে পরিমাণ হরমোন থাকা দরকার সেটা নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে উনি কখনো সন্তান হবে না। মানে সন্তান হবে না এটা উনি নিজেও জানেন না। মানে পলাশ সাহেব নিজেও জানে না। বাংলাদেশে আসার পর যখন তাদের মাঝে সম্পর্ক হতো, বেবি হতো না। যখন হচ্ছে জবার বেবি হতো না, তখন জবা ব্যাপারটা সন্দেহ করে। সন্দেহ করার পরে জবা ওনাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ডাক্তার এই কথাগুলো ইয়েকে বলে, মানে জবাকে বলে। কিন্তু এই ব্যাপারটা জবার হাসব্যান্ডও জানে না। না জানার পরিপ্রেক্ষিতে জবার টার্গেট হচ্ছে যে জবা এই পরিবারে যদি সন্তান না হয় তাহলে তো এই পরিবারে থাকতে পারবে না। যেহেতু ওনার আগের একটা বউ আছে, আগের সন্তান আছে, তাদের টর্চার, অত্যাচার জবার উপরে বেড়ে যাচ্ছিল এবং পলাশের বাবা-মা দুজনেই অনেক টর্চার করতেছিল। এই সময় তার কথা হচ্ছে যদি একটা বেবি হয়ে যায় তাহলে আপনি যে বেবিটা ওকে দিবেন এই বেবিটা ও মানে পলাশের বাচ্চা বলে তারপরে ওই পরিবারে ও স্থায়ী হবে। শুধু ওই পরিবারে স্থায়ী হওয়ার জন্য ওই কাজটা করতেছে। তো আমি তখন বললাম যে, "পলাশ সাহেব কি জানে না যে ওনার বাচ্চা হবে না কখনোই?" বলে, "না, রিপোর্টগুলো ও জবা ওর হাসব্যান্ডকে দেখায় নাই। রিপোর্টগুলো শুধু জবাই জানে।" আমি তখন বিশ্বাস করলাম যে ও অনেক চালাক কিন্তু। জবা কিন্তু মানে অনেক অতিরিক্ত চালাক। এত মানে ওর আমার মনে হয় যে ১০০ মানুষের মাথায় এত ব্রেইন নাই, বুদ্ধি নাই, ওর মাথায় যা আছে। আমি তখন বললাম যে, "প্রতিদিন ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তোমাকে দেখাবো কত ধানে কত চাউল। এবার তুমি আসো।" আমি তখন প্ল্যানিং করলাম, নিজে, নিজে প্ল্যানিং করলাম যে ও যেহেতু বাচ্চা নিবেই নিবে, ওর বেবিটা যখন দুনিয়াতে আসবে, কারণ বাচ্চা তো আমার, এটা তো আমি জানি, জানি না? বাচ্চাটা দুনিয়াতে আসার পরে ও তো ওর শ্বশুরবাড়িতে পাওয়ার দেখাবে যে এইটা ওইটা বলে অনেক পাওয়ার দেখাবে। সেখানে আমি যাবো, গিয়ে বলব যে, "বাচ্চা আমার, ডিএনএ টেস্ট করালে তো বাচ্চা আমার হয়ে যাবে।" হয়ে যাবে না? আমি তখন সুযোগ নিলাম যে এইটা, ওকে ফাইন, ঠিক আছে, বেবিটা হোক। হওয়ার পরে আমি এটা ডিএনএ টেস্ট করাবো। করাইয়া আমি তখন এই বাচ্চাকে নিয়ে আসবো। এই প্ল্যানিংটা ছিল আমার মাথায় যে বেবি হলে আমি এই কাজটা করব। আমিও তখন তারে আর কিছু বুঝতে দেই না যে আমি সব জেনে গেছি, এটা তাকে বুঝতে দেই না। বুঝতে না দিয়ে আমিও তার সাথে ওই সম্পর্কটাতে জড়িত আছি। ও যেমন করে আমার সাথে মিশতে চায় আমি তেমন করেই মিশতেছি। যখন ডাকতেছে ওরকম ডাকতেছি এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে একটা সময় ও প্রেগন্যান্ট হয়ে যায়। ও প্রেগন্যান্ট হয় এবং হওয়ার পরেও বাচ্চা হবে। বাচ্চা হবে, আমাকে বলতেছে যে আমাকে এটা মানে ওর যে প্রেগন্যান্ট হইছে আমাকে এটাও বুঝতে দেয় না। ও আমার কাছে আসে না। প্রেগন্যান্ট হওয়ার পরে মানে টোটালি আর আমার কাছে আসে না। আমার কাছ থেকে ও দূরে, দূরে থাকতেছে। আমাকে কিছু বুঝতে দেয় না। তো আমার টার্গেট হচ্ছে যে ঠিক আছে, তুমি যেগুলো করতেছো আমি তোমাকে সুযোগ বুঝে ঠিক একটা সময় ধরাই দিব। মানে এমন একটা টার্গেটে আমি পড়ে আছি যে যাক, এরকম করতে, করতে আমার একটা বন্ধু আছে যার সাথে জবারও মাঝে, মাঝে কথা হয়। খুবই ঘনিষ্ঠ বন্ধু। এত যে ঘনিষ্ঠ বন্ধু বলে বোঝাতে পারব না। ওই বন্ধু একদিন আমাকে জড়ায় ধরে হাউ-মাউ করে কান্নাকাটি করে। মানে কান্নাকাটি করে আমারে বলতেছে, "দোস্ত, তোর জন্য আমার অনেক কষ্ট লাগে, অনেক মায়া লাগে যে তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। তুই বিয়ে করিস না। আমরা সবাই বিয়ে করলাম, আমাদের সন্তানাদি হলো, আমাদের পরিবার হলো। তোর কোনো পরিবার হলো না। তুই কোনো চাকরি-বাকরিও করিস না। মানে বিয়ে-শাদিও করিস নাই। তোর বড় ভাইয়া টাকা দিয়ে এটা দিয়ে চলতাছস। এটা কি তোর কোনো জীবন হলো?" এইভাবে আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করে বলে। আমার তখন ওই বন্ধুর জন্য খুব মায়া লাগে। মানে অতিরিক্ত মায়া লাগে যে আমার এই বন্ধুটা আমার জন্য এত কান্নাকাটি করতেছে, এত ভালো একটা বন্ধু। আমি তখন করলাম কি, আমি বললাম যে, "না বন্ধু, তুই মন খারাপ করিস না। আসলে আমার একটা প্ল্যানিং আছে। আমি রিসেন্ট বিয়ে করে ফেলবো।" তো আমাকে বলে, "কিভাবে?" আমি তখন কি করি, জবার সাথে যে প্ল্যানিংটা আমার, এই সমস্ত প্ল্যানিংটা আমার ওই বন্ধু যে চোখের পানি ঝরিয়ে আমাকে আমার জীবন নিয়ে আফসোস করলো, আমার এই বন্ধুর কাছে আমি সব কথা বলে দিলাম যে, "দেখ দোস্ত, এমন, এমন ঘটনা।" ও তো শুইনা পুরো আসমান থেকে পড়ছে। "কি বললি তুই?" আমি বললাম যে, "হ্যাঁ, এটাই ঘটনা। এবং আমি খুব রিসেন্টলি হচ্ছে বাচ্চাটা হওয়ার পরেই আমি পুলিশ নিয়ে যাবো, ডিএনএ টেস্ট করাবো, বাচ্চা আমার, আমি ওরে নিয়ে আসবো। এবং আমি ওকে আগে বিয়ে করছি হুজুরের মাধ্যমে, ওই হুজুরকে প্রয়োজন আমি নিয়ে যাবো। আমি ওরে এমনি আটকাবো।" আমার বন্ধু বলে, "দেখ, ওর সাথে কিন্তু এখন প্রশাসকের অনেক ভালো সম্পর্ক আছে। পুলিশ-টুলিশের থেকে শুরু করে বাংলাদেশের অনেক বড়, বড় লোকদের সাথে ওর উঠা-বসা, এবং ওকে তুই পারবি কিনা?" আমি বলি, "তুই চিন্তা করিস না, এটা আমি করবো।" এমন করে আমি আমার বন্ধুকে খুব ভালো করে বুঝাই
বুঝিয়ে শুনে আমি তখন এই ব্যাপারটা নিয়ে সামনে থেকে বিল্ড আপ হয়েছে, দেখা যাক কী করি। এমন করে কথাবার্তা বলে দেন ওই সময় আমি তখন আমার এই বন্ধুটাকে কথাটা বলার পরে কিছুদিন পরে প্রায় ৫ থেকে ৬ দিন পরেই জব আমাকে ফোন করে বলে যে, "তুমি আমার উপরে রাগ করছো, এটা সেটা বলে আমি তোমার সাথে দেখা করতে পারি না। এই সমস্যা, ওই সমস্যা, এটা সেটা" বলে ও বলে, "আমি তোমার জন্য একটা জিনিস কিনছি, তোমাকে দিব" এটা বলে। তো কী জিনিস কিনছো, কী জিনিস দিবে এটা তো আর আমি জানি না। আমাকে বলে, "একটা জিনিস আমি তোমাকে দিব তোমার বাসায়।" আমাকে এটা বলে। তো আমি তখন বললাম যে, "না, আমার বাসায় তো কেউ নাই। আমার বাসায় আমি একাই থাকি। এখন কীভাবে?" এটা বলি। ও তখন বলে, "তাইলে ঠিক আছে, তুমি অমুক জায়গায় আসো, আমাকে একটা ঠিকানা দেন।" তখন ওই ঠিকানা অনুসারে যাই। যেই ঠিকানা দেয় সেই ঠিকানা অনুসারে, এবং সেটা ঢাকারই একটা ঠিকানা হয়, একটা বাড়ির। ওই বাড়িতে আমি যাই। যাওয়ার পরে দেন ও আমার সাথে দেখা করে। রাতের বেলায় আসে, আর মানে মাগরিবের পরেও আসে, এসে আমার সাথে দেখা করে। দেখা-টেখা করে অনেকক্ষণ কথাবার্তা বলে। বলার পর ও আমাকে বলতেছে যে, "ঠিক আছে, তুমি এখানে থাকো। আমি সারাটা রাত একসাথে থাকি। সকালবেলা বলতেছে, 'তুমি এখানে থাকো। আমি যাবো, গিয়ে তোমার জন্য একটা জিনিস নিয়ে আসবো।' এটা আমাকে বলে। আমি তখন ওই বাড়ির ঠিকানাটা ডিটেইলসে দিলাম আপনাকে। আপনি বলবেন এই বাড়ির ঠিকানাটা, এই বাড়িতেও আমাকে রাখে। রাখার পর আমি তখন সেম বাড়িতে থাকি। থাকার পরে ও বের হওয়ার প্রায় ২৫ থেকে ৩০ মিনিট পরে একেবারে সিনেমা স্টাইলে, ফিল্মি স্টাইলে আমার বাসায় পুলিশ ঢোকে। ঢোকার পরে ও একটা ব্যাগ নিয়ে আসে। আর বাসা থেকে আসার সময় মোটামুটি বড় একটা ব্যাগ, এবং ওই ব্যাগটা খুলে পুলিশ এমন কিছু পায়, আ মানে আমি আসলে বলে বোঝাতে পারব না। মানে এমন কিছু মাদক পায় ব্যাগের ভিতরে, এবং আমাকে বলতেছে যে আমি নাকি এই মাদকগুলা ঢাকা থেকে এনেছি সেল করার জন্য, এবং আমি নাকি অনেক বড় একজন মাদক ব্যবসায়িক। আ আমি এটা আমাকে ওরা বিভিন্ন ধরার জন্য অনেক ট্রাই করতেছে, এবং আমাকে ধরছে, এবং সেখানে তাদের সাথে কিছু টিভি সাংবাদিকও ছিল। তারপরে বিভিন্ন অনলাইন পত্রিকার ইয়ারা ছিল। একদম পুরো ফিল্মে যেভাবে হয় সিনেমা স্টাইলে আমাকে ধরে ফেলল। ধরেই বলতেছে যে আমি এগুলা পাচার করি। আমার পাশে যে ব্যাগ সহ পাইছে। আমি বললাম যে, "এটা আমার ব্যাগ না, এটা অমুকের ব্যাগ।" আমি আমার বউয়ের নাম বলি। বলার পর আমার উপর আরো খেপে যায় যে, "হ্যাঁ, এটা তোর অমুকের ব্যাগ, মানে তোর কাছে ব্যাগ পাইছি, এটা অমুকের ব্যাগ হয় কেমনে?" এবং অবাক করার ব্যাপার হচ্ছে ওই ব্যাগের মধ্যে আমারও কিছু কাপড়-চোপড় ছিল। মানে আমি যে ওর সাথে বিভিন্ন জায়গায় যেতাম, শারীরিক সম্পর্ক করতাম, ওই সময় কিছু আমার কাপড়-চোপড়ও রেখে দিয়েছে। ওই কাপড়গুলো ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। ওর কোনো কাপড় ওই ব্যাগে নাই। ওর কিছুই নেই ওই ব্যাগে। আমার কাপড়-চোপড় আছে, আমার এটা সেটা আছে, সব আমার জিনিসপত্র, এবং এগুলোর ভিতরে এই ইয়াবা, ট্যাবলেট-টুবলেট অনেক কিছু হাবিজাবি। তখন আমাকে ধরে ফেলল। ধইরা বলতেছে যে আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে যখন নিয়ে যাচ্ছে আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কি হইতেছে। আমাকে তখন জেলে ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরে ২ দিন পরেও আমার সাথে জেলে দেখা করল। দেখা করে এসে বলতেছে যে, "তুই কি মনে করছস যে তুই আমারে ফাঁসাই দিবি? এখন তুই নিজে ফাঁইসা থাক। আমার ছেলে বড় হওয়া পর্যন্ত তুই পৃথিবীর মুখ দেখবি না। আমি তোকে এই পৃথিবীর মধ্যে রাখিয়ে মারব। এটার মধ্যে রেখে আমি তোরে মারব।" তখন মনের ভিতরে এত পরিমাণে রাগ আর কষ্ট জন্মালো যে কিভাবে পারলো আমার সাথে এত বড় একটা কাজও করতে। আমি তখন বুঝতে পারি যে আমার চোখের পানি ঝরিয়ে থাকা ওই বন্ধুই সমস্ত নষ্টের মূল। আমার এই বন্ধুই ওকে দিয়ে এই কাজটা করাইছে। তার মানে আমার বন্ধুই সবকিছু করছে। আমি তখন খুব কান্নাকাটি করি। আমার মা তখন আমার সাথে দেখা করতে আসে। মাও তখন কান্নাকাটি করে। আমি যেই দিন সর্বপ্রথম গাজীর বেটার দোকানে চাকরি করেছিলাম, ওই গাজীর বেটার দোকানের টাকা নিয়ে আমি হচ্ছে ওর বাচ্চা অপারেশন করাইছি। সেই গাজীর বেটা ওই মুহূর্তে আমার পাশে এসে দাঁড়ায়। আমি আসলে ওনার ঋণ কখনো শোধ করতে পারব না। উনি মারা গেছে, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। এত কিছু করার পরেও ওই গাজীর বেটা আমার মা-বাবার পক্ষ নিয়ে আমার পাশে থেকে আমাকে প্রায় ২৫ দিনের মাথায় জেল থেকে বের করে নিয়ে আসে। যেখানে আমি প্রায় ২০ বছরও বের হইতে পারতাম না। এমন মামলা দিয়ে আমাকে ফাঁসাইছে। কিন্তু সেখানে গাজীর বেটারই খুব লিঙ্ক ছিল। আমি লিঙ্কের কথাগুলো ডিটেইলসে না বলি। ওনার মেয়ের জামাইয়ের এমন একজন মানুষ ছিল যার মাধ্যমে উনি ২৫ দিনের মাথায় আমাকে বের করে আনে। বের করে আনার পরে ২৫ দিন পর আমি যখন বের হই, এটা কিন্তু আমাকে বলি না। মানে আমাকে বলা হয়েছে যাতে আমি তাকে না বলি। মানে আমি যাতে আমার বউ জবাকে না বলি যে আমাকে বের করে আনছে। কারণ বের করে এটা যদি বের হইছে জবা জানতে পারে, তাহলে জবা আবার রিড করবে, আমাকে আবার ধরে ফেলবে। এই ভয়ে আমি তখন আমার বাবা-মা আমাকে বের করে আমাকে তখন বান্দরবনে একটা জায়গায় নিয়ে লুকায়ে রাখে। ওইখানে নিয়ে আমাকে লুকায়। বান্দরবনের ওইখানে যাওয়ার পরে আমি ওইখানে আছি, থাকার পর ওইখানে একটা উপজাতি একটা মহিলা আছে। ওই মহিলাটা বান মারা, তাবিজ তুমান এগুলার কাজ করে। ওই মহিলাটার সাথে আমার ওখানে একটা সম্পর্ক হয়। উপজাতি একটা মহিলা, খুব ভালো সম্পর্ক হয়। আমি বান্দরবানে দীর্ঘদিন থাকার পরে এই ঘটনা। তখন আমি মহিলাকে মোটামুটি পুরোটা ব্যাপার বললাম যে, মহিলাটাকে আমি এমন ঘটনা বললাম। তখন প্রায় ওর বাচ্চা এখনো হয় নাই। লাইক আরো ১ মাসের মতো বাকি আছে। ১ থেকে ১.৫ মাসের মাঝে বেবি হয়ে যাবে। এরকম একটা অবস্থা। আমি উপজাতি মহিলাটাকে সবকিছু বললাম যে, এমন ঘটনা। সবকিছু বললাম। বলার পর বলছে মহিলাকে, "তোর বাচ্চা তো?" আমি বললাম, "হ্যাঁ।" বলে, "তোর রক্ত দিয়ে আমি এমন একটা কাজ করে দিব, ওই বাচ্চা যেই সময় হওয়ার কথা ওই সময় হবে না। পরে হবে, এবং বাচ্চা খুবই ভয়ংকরভাবে হবে। তুই যদি চাস এটা তুই করতে পারবি।" ওই মহিলাটা আমাকে বলে। উপজাতির মহিলা ছিল চাকমা।
আমি তখন মনিটাকে বললাম, তাহলে তুই আমাকে করে দে। কারণ তখন আমার ভিতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলতেছে। আমার বাচ্চা বড় হবে ওই পরিবারে। আমি তো আর মানে আমি জানি আইনিভাবে আমাকে ধরতে পারব না। কারণ আমার নামে যে মামলা হইছে এবং যেভাবে আমি মানে জামিনে বের হইছি, আমি এখন যদি আবার এটা নিয়ে সামনে যাই, আমাকে পুলিশ আবার ধরবে, আবার নিয়ে যাবে। আমি ওর কিছুই করতে পারব না। আমি কখনো মানে পাবলিক প্লেসে যেতে পারব না। আমার অবস্থা এরকম হয়ে গেছে। এইজন্য ওর যে বাচ্চাটা, ওই বাচ্চাটাকে আমি সুস্থ থাকতে দিব না। ওইখান থেকে আমার রক্ত এবং উনি ওনার এখানকার আরও মানে অনেকগুলো প্রাণীর রক্ত উনি একসাথ করে, প্রায় 14টা পশুর রক্ত একসাথ করে, সাথে আমারটাও একসাথ করে উনি এক ধরনের একটা তাবিজ আমাকে বানায় দেয়। খুবই মারাত্মক করে বানায় দেয়, আমার রক্ত দিয়ে বানায় দেয়। বানায় দিয়ে উনি আমাকে বলছে, এই তাবিজের একটা অংশ আমি আমার গায়ে আমার হাতে পরি, এবং আরেকটা অংশ উনি কী করে, মানে একটা তাবিজ আমি পরি, আরেকটা তাবিজ উনি বাঁদরকে পরায় দেয়। যারা জঙ্গলি বাঁদর যেগুলো আছে পাহাড়ে পর্বত থেকে, ওই বাঁদরকে পরায় দিয়ে বাঁদরটাকে ছেড়ে দেয়, এবং এই তাবিজটা উনি আমার হাতে রাখার পরে আমি জানি না আল্লাহর কি হুকুম, আল্লাহই ভালো জানে। সবাই আজকে এটার জন্য আমাকে দোষারোপ করে, আমি নাকি অপরাধ, আমি নাকি অন্যায় করছি। আমি জানি না এটা আমি ঠিক করছি কি অপরাধ করছি। শুধু এটা জানার জন্যই আপনাকে আমার এই কথাগুলো লেখা। এবং যখন তার সন্তান হওয়ার কথা, ওই সময় তার সন্তানটা হয় না। যে সময় ডাক্তার ডেট দেওয়াতে সন্তান হয় না, এবং তার কোনো ব্যথাও হয় না। হসপিটালে নেয়, তখন ডাক্তাররাও টাইম দেয়। নর্মালি যে সময় বাচ্চা হওয়ার কথা, তার 1 মাস পরে ওর বাচ্চাটা হয়, এবং বাচ্চাটা ভিতরে এমন অবস্থায় আসে যে এইখানে তার অপারেশন হয়। ঢাকাতে একটা হসপিটালে তার অপারেশন, ওই হসপিটালে যিনি ডাক্তার ছিল, ওনার ভাষ্যমতে ওনার জীবনে উনি কখনো এত মারাত্মক মানে এত ভয়ঙ্কর বাচ্চা উনি দেখেনি। এমন একটা ভয়ঙ্কর বাচ্চা, এবং ওর অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। বাচ্চাটা হওয়ার প্রায় 7 থেকে 8 মিনিটের মাথায় বাচ্চাটা মারা যায়। এবং ওই বাচ্চার ডাক্তারের ছবি উঠে রাখছিল। ওই ছবিটা যখন আমি দেখলাম, আমি বিশ্বাস করতে পারিনি এটা আমি কী করলাম। এরপরে বাচ্চাটা যখন হয়ে যাওয়ার পরে ও অসুস্থ থাকে। ও প্রায় টানা 3 মাসের মতো হসপিটালে থাকে। 3 মাস পরে ও মোটামুটি সুস্থ হয়ে আবার ওর স্বামীর কাছে যায়, ও সংসার করে। কিন্তু এই ঘটনাগুলো যখন আমার সাথে ঘটে, আমি এই ঘটনাগুলো 1-2 জনের সাথে শেয়ার করি। যাদের কাছেই বলি, তারাই বলতেছে যে আমি নাকি অনেক বড় অপরাধ করছি, একটা মানুষকে আমি নাকি খুন করছি, এবং বাচ্চারা নাকি সুস্থভাবেই পৃথিবীতে আসতো। আমি নাকি তার উপর প্রতিশোধ দিতে গিয়ে বাচ্চাটার উপরে প্রতিশোধ দিতে অন্যায় করে ফেলছি। আমি জানি না যে আদৌ এটা আমার অন্যায় অপরাধ ছিল কিনা।